হ্যালো এভরিওয়ান, আজ আমি ক্লাস 10-এর খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে উপপাদ্য। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত উপপাদ্যগুলোই আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ একটা ভিডিওতে আমি সব উপপাদ্যগুলো আলোচনা করব, ক্লাস 10-এর সিলেবাসে যতগুলো উপপাদ্য আছে। ঠিক আছে, মানে ওয়ান শট টাইপের একটা ভিডিও হতে চলেছে। 12টার মতো উপপাদ্য তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো সেগুলো সবগুলোই আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু মন দিয়ে এগুলো দেখবে কিন্তু। ঠিক আছে, এই 12টার মধ্যে যে কোনো একটা আসবেই পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে এই 12টা উপপাদ্য আছে, তার মধ্যে একটা মাস্ট আসবেই 5 নম্বরের। ঠিক আছে, এবার তোমরা যদি কমেন্ট করো যে প্রয়োগগুলো করিয়ে দিতে, তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ আছে যেগুলো আমি করিয়ে দেবো যদি তোমরা বলো আর কি। ঠিক আছে, তো তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। ঠিক আছে, তো চলো। আর আরেকটা জিনিস হচ্ছে, এগুলো হচ্ছে যারা যারা মাধ্যমিক দেবে তাদেরকে সবাইকে একটু করে শেয়ার করে দেবে। ঠিক আছে, ভিডিওটা যাতে তোমার উপকারের সাথে সাথে তারাও যাতে উপকৃত হতে পারে আর কি। বোঝা গেছে? দেখো, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে প্রথমে সবগুলো মানে সব ইয়েগুলো প্রথমে আমি বইয়ে যেগুলো আছে সেগুলো আমি প্রথমে লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরের পেজে আমি তোমাদেরকে এটা অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের অনেকেই তো আছে বই থেকে মুখস্থ করে, তাই না? প্রায় সবাই বই থেকেই মুখস্থ করে, খুব কম জন আছে যারা নিজের থেকে লিখতে চায়। বোঝা গেছে? বাট সবাই বই থেকে মুখস্থ করে ওইগুলোই লিখে দেয়। বোঝা গেছে? তো তোমাদের সুবিধার জন্য আমি কি করেছি না, বইয়েরটাই হুবহু কপি করে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার এটা হচ্ছে তোমরা কিভাবে মনে রাখবে সেই ট্রিকটা আমি বলবো আর কি। কী জিনিসগুলো তোমরা মনে রাখতে তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই পুরোটা লিখতে পারবে। বোঝা গেছে? আন্দাজে যদি তোমরা মুখস্থ করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু শর্ট করে মুখস্থ হবে না। বোঝা গেছে? আন্দাজে মুখস্থ করতে চাইলে কিন্তু শর্ট করে মুখস্থ হবে না এই উপপাদ্যগুলো। সো এটা হচ্ছে কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে আর কি। বোঝা গেছে? তখন তোমাদের কিন্তু এই উপপাদ্যগুলো মুখস্থ হয়ে যাবে, ইজিলি হবে। বোঝা গেছে? তো দেখো, প্রথমের উপপাদ্যটাতে কি বলা আছে বলো তো? প্রথমেরটা বলা আছে, দেখো, 32 নম্বর উপপাদ্য। এর আগে তোমরা 31 নম্বর উপপাদ্য পর্যন্ত পড়ে এসছো, ক্লাস 9 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 9 পর্যন্ত 31টা উপপাদ্য তোমরা পড়ে এসছো। ক্লাস 10-এ 32 থেকে শুরু। বোঝা গেছে? তো দেখো, 32 নম্বর উপপাদ্যটাতে কি বলা আছে না, ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে কি বলতে চাইছে এখানে? বলছে যে একটা বৃত্ত অঙ্কন করেছ, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। বোঝা গেছে? সে বৃত্তটা কীরকম বৃত্ত? মানে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে এবং তার একটা ব্যাস নয় এরকম একটা যে অঙ্কন করা হয়েছে। ব্যাস নয়, ব্যাস যদি হতো তাহলে এখান থেকে শুরু করে এই দিকে যেত। ঠিক আছে, মানে সোজা আর কি। এখান থেকে সোজা যদি টানা হয় তাহলে সেটাকে আমরা ব্যাস বলি। বোঝা গেছে? মানে কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা হলে সেটা হবে তোমাদের ব্যাস। আদারওয়াইজ অন্য কোনো যদি এখানে যদি তুমি দাঁড়ি টানো, এখানে যদি টানো, ঠিক আছে, এগুলো কিন্তু ব্যাস নয়। এখানে যদি টানো, এগুলো ব্যাস নয়, এগুলো যে। একমাত্র সেই সরল রেখাটা হচ্ছে ব্যাস হবে যেটা হচ্ছে তোমার কেন্দ্র দিয়ে পাস করবে বৃত্তের। বোঝা গেছে? তাহলে বলেছে কি না, ব্যাস নয় এরকম কোনো একটা জের উপর যদি কেন্দ্র থেকে একটা লম্ব টানা হয়, ঠিক আছে, কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় এই জেটার উপরে, এই যে একটা জে আছে, এই জেটার উপরে যদি এই কেন্দ্র থেকে লম্বটা টানা হয় তাহলে এই লম্বটা এই জেটাকে দুটো ভাগে ভাগ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এবিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এদিকের অংশটাও সমান হবে, এটাও সমান, মানে এবি সমান সমান আমাদের হয়ে যাবে কি না ডিবি। বোঝা গেছে? এবি সমান সমান আমাদের ডিবি হবে অ্যাকচুয়ালি। বোঝা গেছে? ক্লিয়ার? তো দেখো, এটা কিভাবে আমরা প্রমাণ করব? আমাদের কিগুলো দেওয়া আছে, আমাদের সবই দেওয়া আছে। ঠিক আছে, আমাদের সবই দেওয়া আছে। তোমরা কিন্তু বইয়ের মতো করে লিখবে। প্রথমে কি পয়েন্টগুলো দেবে? প্রথমে আমরা লিখব কি, প্রদত্ত মানে কি জিনিসগুলো আমাদেরকে দেওয়া আছে। যে জিনিসগুলো আমাদের দেওয়া থাকবে সেইগুলো হচ্ছে আমরা প্রদত্ততে লিখব। বোঝা গেছে? যে জিনিসগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো আমরা প্রদত্ততে লিখব। বোঝা গেছে? প্রথমে হচ্ছে তোমরা প্রদত্ত যেরকম আছে সেরকম লিখবে, প্রদত্ত।
ঠিক আছে। প্রদত্ততে কী দেওয়া থাকবে বলো, আমি বলে দিচ্ছি, দেখো এদিকে লেখা আছে সব, ঠিক আছে। প্রদত্ততে কী লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি যে, এবং ওডি এবি যে এর উপর লম্ব। এইটাই হচ্ছে তোমার প্রদত্ততে দেওয়া আছে। দেখো কী লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এরূপ যে কোনো একটা যে, ঠিক আছে, এবং ওডিটা এবি যে এর উপর লম্ব। এটা আমাদের প্রদত্ততে দেওয়া আছে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ আমাদের করতে হবে যে, প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে বলো তো, প্রমাণ করতে হবে আমাদেরকে এখানে এডি সমান সমান বিডি, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বোঝা গেছে, এডি সমান সমান বিডি মানে যেটিকে এই যে লম্বটা আঁকা হয়েছে ও বিন্দু থেকে, সেটা হচ্ছে এবি যেটাকে সেটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এদিকে যতটা পার্ট থাকবে এদিকেও ততটাই পার্ট থাকবে। ক্লিয়ার, খুব ইজি ব্যাপার। এবার অঙ্কন কি করবে, অঙ্কন এই যে ও এটাকে যুক্ত করব আর ও বিটাকে আমি যুক্ত করব। ও এ আর ও বিটাকে আমি যুক্ত করার ফলে, আর ওডিটা যেহেতু এ বির উপর একটা লম্ব, তাহলে আমাদের দুটো সমকোণী ত্রিভুজ অঙ্কন, মানে দুটো সমকোণী এখানে ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে, দুটো সমকোণী ত্রিভুজ। দেখো এবার প্রমাণে কি লিখবো আমরা না, প্রমাণ, এবার আমরা প্রমাণ করব। প্রমাণটা দেখো খুব ইজি প্রমাণ। কীরকম করবে বলো তো, দেখো আমি এই যে লম্ব দুটো মানে এই যে সরলরেখা দুটো আমি যোগ করে দিয়েছি, ঠিক আছে, অঙ্কনে ওটা লিখবে তোমরা, ঠিক আছে, অঙ্কন বলে একটা পয়েন্ট দেবে, কি দিবে ওখানে লিখবে ও এ এবং ও বি যুক্ত করা হলো, ঠিক আছে, বা যুক্ত করলাম। ক্লিয়ার, এবার কি লিখবে, এবার নেক্সট লিখবে এবার প্রমাণ। তাহলে প্রমাণে কি হবে, যেহেতু ওডিটা এবির উপরে লম্ব, ঠিক আছে, ওডিটা এবির উপরে লম্ব দেওয়াই আছে, ওডিটা একটা লম্ব অঙ্কন করা হয়েছে এবির উপরে, ঠিক আছে। সো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি এখানে। কি ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এ ডি বা এ ও ডি এবং ত্রিভুজ বিওডি, দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে। ত্রিভুজ এওডি এবং বিওডি হলো সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে, সমকোণী ত্রিভুজ, বোঝা গেছে। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ এখানে পেয়েছি, বোঝা গেছে। তাহলে এখানে আমাদেরকে সর্বসমর যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে, সর্বসমতার যে কনসেপ্টটা আছে সেটা আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে, বোঝা গেছে। তাহলে কি দেখাতে হবে বলো তো, সর্বসম মানে হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে যে কোনো তিনটে কমন জিনিস আমি যদি দেখিয়ে দিতে পারি, তাহলে আমি অনায়াসে বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম। একই জিনিস দেখাতে হবে, যেটা এই ত্রিভুজে থাকবে সেটা এই ত্রিভুজেও থাকতে হবে, মানে তিনটে বৈশিষ্ট্য দেখাতে হবে, যেটা হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে মিলে যাবে, বোঝা গেছে। মানে কোনো একটা লোককে যদি কোনো অন্য একটা লোকের সাথে কম্পেয়ার করতে হয়, তুলনা করতে হয়, তাহলে আমরা কি করব, ওই লোকটার তিনটে বৈশিষ্ট্য অন্য লোকটার তিনটা বৈশিষ্ট্যের সাথে যদি মিলে যায়, তাহলে আমি বলবো যে ওই লোক দুটো সর্বসম আর কি, প্রায় সমান, ঠিক আছে, প্রায় সমান বলতে পারবো, ঠিক আছে। সেখান থেকে যদি ওই তিনটে মিলে যায়, তাহলে আমরা অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে বলে দিতে পারবো, যখন এই তিনটে মিলে গেছে তাহলে বাদ বাকিগুলোও সমান হবে, এরকম বলে না অনেকে, তাই না। তো এইরকম আর কি কেসটা। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি তিনটে বৈশিষ্ট্য সমান দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার সর্বসম ত্রিভুজ যখন আমি প্রমাণ করে দেব, তখন আমি কি লিখতে পারবো, তখন যে অন্যটা যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ করে দেবো, সেটা ডাইরেক্ট লিখে দেবো তখন, ঠিক আছে, সেটা তখন আমি ডাইরেক্ট লিখে দেবো, বলবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, বোঝা গেছে। তাহলে কি কি কমন আছে দেখো কি কি কমন আছে বলো তো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে এ ডি ও কোণটা, ঠিক আছে, সমান সমান বিডি ও কোণ, দুটা কোণেই সমান। যেহেতু কি লিখবে এখানে, যেহেতু তোমার এই যে
এবির উপরে ওডিটা লম্ব, এবির উপরে যেহেতু ওডিটা লম্ব তাহলে এই যে কোণটা আর এই কোণটা হচ্ছে তোমার সমান হবে, লম্ব, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। বোঝা গেছে, মানে সমকোণ আর কি, অ্যাকচুয়ালি বলতে পারো সমকোণ। ক্লিয়ার। এবার 2 নম্বর প্রপার্টি আমরা কি দেখাবো না, 2 নম্বর হচ্ছে দেখো অতিভুজ। ঠিক আছে, অতিভুজ, অতিভুজ দেখো এই মনে রাখবে এগুলো, ঠিক আছে। অতিভুজ, অতিভুজটা আমরা দেখাবো। অতিভুজ কি আছে বলো তো, অতিভুজ ও এ ইকুয়ালস টু ও বি। কেন দুটো সমান হলো বলো তো, তার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এটা। বোঝা গেছে, একই বৃত্তের ব্যাসার্ধ এটা, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কি করব আমরা, নেক্সট যেটা আছে ওডি এবং ওডি হলো সাধারণ বাহু। তোমরা ওই বইয়েরটা দেখবে, ঠিক আছে, বইয়েরটা দেখে দেখে মুখস্থ করবে। আমি জাস্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমাদের কিভাবে মনে রাখতে হবে। 3টে জিনিস যখন তোমরা মনে, এবার দেখো একটা জিনিস, প্রথমেরটা আর দ্বিতীয়টা আর তৃতীয়টা, 3টে পয়েন্ট তো তোমরা অনায়াসে লিখতে পারবে, সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে সেম। বোঝা গেছে, 3টে পয়েন্ট। প্রথমেরটা তো দেওয়াই থাকবে, তারপরটা কি প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে, তারপরে অঙ্কন টঙ্কন যেটা করবে সেটা লিখে দেবে, তাহলে অত দূর তো পারবে। প্রমাণটার ক্ষেত্রে কি করবে, প্রমাণটার ক্ষেত্রে যদি তুমি ল্যাঙ্গুয়েজটা বইয়েরটা নাও হুবহু লেখো, ঠিক আছে, এইরকমভাবে লিখে দিলেও কিন্তু তোমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে। বোঝা গেছে, যে যে পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছি সেইগুলো লিখে দিলেও তোমাদেরকে কিন্তু ফুল মার্কস দেওয়া হবে। ক্লিয়ার, কাটার কোনো জায়গা নেই, মেন জিনিস হচ্ছে তোমাকে বোঝাতে হবে আর কি, ঠিক আছে, বোঝাতে পারলেই হচ্ছে, যেরকমই হোক। তাহলে এখানে ওডিটা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে, ওডিটা কি হলো সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজের মধ্যেই আছে, দুটো ত্রিভুজের মধ্যেই ওডিটা আছে, তাহলে ওডিটা আমরা বলতে পারছি সাধারণ বাহু। এবার ওডিটা যদি সাধারণ বাহু হয়ে যায় তাহলে দেখো 3টে কন্ডিশন আমার স্যাটিসফাই করে গেল, 1, 2 আর 3টে। তাহলে 3টে কন্ডিশন যখন আমার স্যাটিসফাই করে গেল তাহলে অতএব আমি কি লিখতে পারবো বলো, ত্রিভুজ এ ও ডি সমান সমান, মানে সর্বসম আর কি, এটা সর্বসম চিহ্ন, ঠিক আছে, ত্রিভুজ বি ও ডি, এই দুটো ত্রিভুজ আমাদের তখন সর্বসম হয়ে গেল। বোঝা গেছে, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এবার যখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো, সর্বসমতার শর্তটা কি ছিল, সর্বসমতার শর্ত হচ্ছে রাইট অ্যাঙ্গেল, প্রথমে রাইট অ্যাঙ্গেল বলতে সমকোণ, তারপরে হচ্ছে হাইপোথেনিউ মানে অতিভুজ, আর তারপরে হচ্ছে তোমার সাইড মানে হচ্ছে বাহু। তাহলে কোন, অতিভুজ, বাহু, এই কন্ডিশনটার দ্বারা আমি বলতে পারলাম যে এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সর্বসম। এবার যখন সর্বসম হয়ে গেল তখন আমি অতএব দিয়ে কি লিখতে পারবো, অতএব দিয়ে আমি লিখতে পারবো এডি সমান সমান ডিবি, এডি সমান সমান ডিবি। তাহলে এটার কারণটা কি, কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। দেখো এইটা সমান, এইটা সমান, এইটা সমান, বোঝা গেছে, দুটো ত্রিভুজের মধ্যে এইটা সমান, এইটা সমান, এইটা সমান, তাহলে তো এইটাও সমান হবে না, এই দুটোও সমান হবে সর্বসম যেহেতু। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, অনুরূপ অংশ এইভাবে লিখতে পারবে। বোঝা গেছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বলে লিখে দেবে, দ্যাটস প্রমাণিত। বোঝা গেছে, এটাই হচ্ছে প্রমাণিত। দেখো আগের কি লেখা আছে ওইটাই লেখা আছে, দেখো কি লেখা আছে না, এগুলো লিখবে, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ যে কোনো একটা জ্যা, এবি ব্যাস নয় এরূপ যে কোনো একটা জ্যা। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় যে কোনো একটা জ্যা বটে, এবং ওডিটা যেটা আছে সেটা এবির উপর লম্ব, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, আমাদেরকে দেখো ওডি আর এবি যেকে সমদ্বিখণ্ডিত করেছে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ তুমি এটাও ডাইরেক্ট লিখে দিতে পারো, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, বা আমাদেরকে প্রমাণ করতে হবে এডি সমান সমান ডিবি। বোঝা গেছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে অঙ্কনে কি করব, অঙ্কনে ওএ এবং ওবি এই দুটোকে যুক্ত করলাম, ঠিক আছে, ওএ আর ওবিকে যুক্ত করলাম। আর ওডিটা দেখো এবি এর উপর যেহেতু লম্ব আছে, ওডিটা এবির উপর যেহেতু লম্ব, দেখো আমি করেছি এটা, ঠিক আছে, বলেছি, দেখো যেহেতু এটা লম্ব আছে, দেখো
হ্যাঁ এটা আমি বললাম, ঠিক আছে, লেখা হয়নি বাট আমি এটা বলেছি। কি বলেছি? যেহেতু ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, তার জন্য এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, তাদের এই যে কোণ দুটো সমকোণ হবে। এইটা কোণটা আর এইটা কোণটা সমকোণ হবে, ঠিক আছে। তাহলে যেহেতু ওডিটা এবি যে এর উপর লম্ব, সুতরাং এই দুটো হচ্ছে যে ত্রিভুজটা পেলাম সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। এবার সমকোণী ত্রিভুজ হলে কি হবে? সমকোণী ত্রিভুজ এটাও আর সমকোণী ত্রিভুজ এটাও, তাদের সমকোণগুলো কি না, ডি কোণটা সমকোণ এটার, আর এটা হচ্ছে ওডিবি কোণটা সমকোণ। তাহলে প্রত্যেকটাই সমকোণ, ঠিক আছে, সমান হবে, দুটোই সমান হবে। ওডিটা যেহেতু সাধারণ বাহু বটে। এবার অতিভুজটা কি, ও এ অতিভুজ বটে আর এদিকে হচ্ছে ওবিটাই অতিভুজ, ইকুয়াল কেন না একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, আর ওডিটা হচ্ছে তোমার এখানে সাধারণ বাহু। এতটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অনায়াসে লিখে দিতে পারবো যে ত্রিভুজ ও ডি এ এবং ত্রিভুজ ও ডি বি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। কি করে হলো? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, এই তিনটে শর্ত অনুসারে আমরা বলতে পারবো এটা সমকোণী সর্বসম ত্রিভুজ। এবার সর্বসম যখন হয়ে গেল তখন কি হলো কেসটা? তখন হলো তোমার এডি ইকুয়াল টু বিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, প্রমাণিত আর কি। ঠিক আছে, তোমাদেরকে আমি বললাম, কি বললাম যে এইটাও সমান, এইটাও সমান আর এইটাও সমান, এই তিনটা সমান তো আমি দেখিয়ে দিলাম, তাহলে অনুরূপ যে বাহুগুলো আছে সেটাও সমান হবে। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে আর কি ভালোভাবে, ঠিক আছে, বোঝা গেছে। কোনো ডাউট থাকলে কিন্তু কমেন্ট করতে পারো, নো প্রবলেম। ওকে দেখো এবার নেক্সট দেখো 33 নাম্বার উপপাদ্যটা কি বলা আছে। 33 নাম্বারটাও সেম দেওয়া আছে, ঠিক আছে, 33 নাম্বার উপপাদ্যটাও সেমই। কি বলেছে দেখো, এখানের উপপাদ্যটা কি বলেছে দেখো, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো একটা জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখাটা ওই জ্যাটার উপর লম্ব হবে। মানে এখানে বলতে চাইছে যে এই যে একটা সরলরেখা টানলাম, মানে কেন্দ্র থেকে একটা লম্ব টানলাম এবি জে এর উপর, এবি জে এর উপর কেন্দ্র থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে, মানে একটা লম্ব অঙ্কন করলাম। সরি কি বলেছে, ব্যাস না এরূপ কোনো একটা বৃত্তের কেন্দ্রবিন্দু সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জেড। হ্যাঁ বলছে যদি কেন্দ্রবিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করা হয় এবি জে এর উপর, তাহলে এটা দেখাতে হবে যে ওডিটা যেটা, ঠিক আছে, যেটা কেন্দ্রবিন্দুগামী যে সরলরেখাটা আমি এবির উপর অঙ্কন করলাম সেটা হচ্ছে এবির উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। আর কি, আর হচ্ছে যেটা আমার কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এই ওডিটা অঙ্কন করার ফলে এবিটাকে সমদ্বিখণ্ডিত করেছে কিন্তু, ঠিক আছে, এবিটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমাদের গিভেন দেওয়া আছে। বোঝা গেছে? তাহলে বাদ বাকি জিনিসগুলো তোমরা একই লিখবে। প্রমাণ প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় যেরকম এরকম একটি জে, ঠিক আছে, এরকম একটি জে। এবার ও থেকে বা ওডি অঙ্কন করা হলো, ঠিক আছে, ওডি হচ্ছে এবির উপর একটা সরলরেখা, ঠিক আছে, ওডি হলো এবির উপর একটি সরলরেখা যেটি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে ওডিটা লম্ব এবি। আমাদেরকে প্রমাণ করতে হবে কি না ওডিটা যেটা আছে, ওডিটা লম্ব আছে কার উপরে, এবির উপরে, ওডিটা আমাদের এবির উপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা প্রমাণ করব বলো? আর অঙ্কনে কি না, অঙ্কনে সেম টু সেম ও এ কে যুক্ত করলাম আর ও বিকে যুক্ত করলাম, অঙ্কনে এটা লিখবে। বোঝা গেছে? এবার আমরা প্রমাণটা কি করব দেখো, বাদ বাকিগুলো কিন্তু সেম টু সেম। প্রমাণে আমরা কি লিখব? হ্যাঁ প্রমাণে আমরা কি লিখব বলো ভাই? দেখো প্রমাণে সেম লিখব, একই জিনিস, আমাদেরকে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, ঠিক আছে, সর্বসম দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে এর ফলে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে, দুটো সমকোণী ত্রিভুজ, সমকোণী বলবো না এখন, ঠিক আছে, দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি, এই দুটো ত্রিভুজ পেয়েছি। বোঝা গেছে? তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের কি কি কমন আছে সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কি কি কমন পাচ্ছি আমরা প্রথমে বলতে পারবো তো, কি বলতে পারবো, এবি কেন, এডি সমান সমান
ডিবি বা বিডি। কি করে? যেহেতু ওডি এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, দেখো এখানে বলাই আছে সমদ্বিখণ্ডিত করে একটা সরল রেখা, সেটা হচ্ছে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। এবার সমদ্বিখণ্ডিত যখন করেছে তাহলে দুটো সমানই হবে, বোঝা গেছে। এবার একটা তো পেলাম, আর 2 নম্বরে কি? 2 নম্বরে ওএ ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো আমরা, তাই না ভাই? একই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে কি? নেক্সট কি প্রমাণ করব আমরা? নেক্সট আরেকটা জিনিস আছে, ওডিটা হলো সাধারণ বাহু, ওডিটা আমাদের সাধারণ বাহু। ঠিক আছে, ওডিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে দেখো 3টে জিনিস আমি বলে দিলাম, এইটা আর এইটা সমান, এইটা হচ্ছে তোমার সাধারণ বাহু, আর এইটা সমান। তাহলে 3টে জিনিস আমি বলে দিয়েছি। তাহলে আমি লিখতে পারবো এখান থেকে যে অতএব ত্রিভুজ এওডি যে ত্রিভুজটা আছে সমান সমান ত্রিভুজ বিওডি কি হবে? সর্বসমতার শর্তটা কি না? সাইড আর সাইড মানে হচ্ছে 3টাই তোমার বাহু। দেখো এটাও বাহু থেকে পেলাম, এটাও বাহু থেকে, আর এটাও বাহু, মানে 3টেই বাহু থেকে আমি বলতে পারছি এটা সর্বসম। বোঝা গেছে। এবার সর্বসম যখন আমাদের হয়ে গেল, ঠিক আছে, সর্বসম যখন হয়ে গেল তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যেও এই কোণটা আছে, আর এই ত্রিভুজের মধ্যেও এই কোণটা আছে। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে। তাহলে আমরা কি লিখতে পারবো বলো? এডিও কোণ সমান সমান লিখতে পারবো বিডিও কোণ। এই দুটা কোণ সমান, আর সমান সমান কত? 1 সমকোণ। সমান হওয়া মানে কি? সমান হওয়া মানে এটা হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি হবে আর কি, বোঝা গেছে। সমান হওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি হবে, বোঝা গেছে। যখন এইটা আর এইটা সমান সমান 1 সমকোণ, ঠিক আছে, 1 সমকোণ, তাহলে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো অতএব ওডিটা যেটা আছে সেটা লম্ব কার উপরে? এবির উপরে। ওডিটা যেটা আছে সেটা এবির উপর লম্ব। হয়ে গেল প্রমাণ আর কি, প্রমাণিত। এটা কি করে করবে? এটা তোমাদেরকে লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এইটা লেখার পরে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, তাহলে এটা হয়ে গেল তোমার প্রমাণিত। যখন এটা হচ্ছে তোমার সমকোণ হয়ে গেল, এটাও সমকোণ আর এটাও সমকোণ, মানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এই সরল রেখাটা কি এই এবির উপর লম্ব আছে, নাহলে কিন্তু কোনোদিনও 90 ডিগ্রি হবে না। যদি একটু বেঁকে থাকতো তাহলে কিন্তু 90 ডিগ্রি হতো না। ঠিক আছে, তাহলে এইটা বড় হয়ে যেত আর এটা ছোট হয়ে যেত, তাই না? এই অ্যাঙ্গেলটা বড়, এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে যেত তখন, যদি একটু বেঁকে থাকতো আর কি। বেঁকে নেই, একদম সোজাসুজি লম্ব আছে, তার জন্য হচ্ছে এই দুটো 90 ডিগ্রি হচ্ছে আর কি। ক্লিয়ার? ওকে, দেখো খুব ইজি ছিল এটাও। দেখো আমি লিখে দিয়েছি এখানে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম যে কোনো একটা জে। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম যে কোনো একটা জে এবি, এবং ডি এবির মধ্যবিন্দু। ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, অর্থাৎ এডি সমান সমান বিডি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? যে ওডিটা লম্ব এবি, অর্থাৎ ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে কি করলাম? ওএ যুক্ত করলাম আর ওবি যুক্ত করলাম, আর কি অঙ্কনে। তাহলে আমাদেরকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে এটা ত্রিভুজ এইটা আর ত্রিভুজ এইটা, এর মধ্যে আমি ওএ আর ওবিটা একই বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি। এডি আর ওবি আমাদের দেওয়াই আছে, ঠিক আছে, প্রদত্ত দেওয়া আছে। আর ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু বা সাধারণ, ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এবং ওডিটা হচ্ছে তোমার সাধারণ বাহু। এবার ওডিটা যখন সাধারণ বাহু হয়ে গেল, তিনটা শর্ত পূরণ হয়ে গেল, তাহলে আমরা এটা বলতে পারবো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসমতার শর্ত হচ্ছে বাহু বাহু বাহু, বোঝা গেছে। এবার হচ্ছে তোমার কি লিখবে এখানে?
এবার হচ্ছে আমাদের কি লেখা হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ যে অংশটা আছে সেটা আমরা লিখলাম। সর্বসম ত্রিভুজের অনুরূপ যে অংশটা আছে সেটা আমরা কি লিখলাম, দেখো এই কোণটা আর এই কোণটা সমান করে দিলাম, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। যেহেতু ওডিটা এবির উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, এটা লিখতেও পারো, ঠিক আছে, এটা লিখতেও পারো, যেহেতু ওডিটা এবি জে এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, বা এখান থেকেও ডিরেক্টলি বলা যেতে পারে সমান সমান এক সমকোণ দিয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সুতরাং হচ্ছে দিস সমান সমান এক সমকোণ। বোঝা গেছে? এটাও ডাইরেক্ট করতে, এখানেও ডাইরেক্ট এক সমকোণ লিখে দিতে পারো, অথবা এখানে এক সমকোণ লিখতে পারো আর কি। সো আমরা লিখতে পারবো ওডিটা লম্ব এবি। ক্লিয়ার? খুব ইজি আর কি। বোঝা গেছে? তোমরা তাহলে বইটা মুখস্থ করে নেবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, তারপরে কি আছে, তারপরে দেখো যেটা আছে আমাদের উপপাদ্যের মধ্যে সব থেকে বড় উপপাদ্য এটাই আর কি। ঠিক আছে, এই যে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটাই হচ্ছে সব থেকে বড়, মানে সাইজে আর কি। ঠিক আছে, সাইজে সব থেকে বড়। বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। মানে বলতে চাইছে যে এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণটা আছে, এই কোণটা যে কোনো বৃত্তের সম্মুখ কেন্দ্রস্থ কোণ তার এই যে বৃত্তস্থ কোণ আছে, ঠিক আছে, সেই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কেন্দ্রস্থ কোণ এ ডি বি সমান সমান 2 ইন্টু এ সি বি, কোণ দিবে অবশ্যই, কোণ। তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। কি বলছে, যে কোনো বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই যে সামনের যে কেন্দ্রস্থ কোণটা আছে সেটা হচ্ছে তোমার যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বোঝা গেছে? যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বাদ বাকিগুলো কিন্তু সেম, যেগুলো গিভেন আছে সেগুলো লিখে নেবে প্রদত্ততে। প্রদত্ততে কি লিখবে বলো তো? প্রদত্ততে লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি একটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? যেটা হচ্ছে বৃত্তের গায়ে যে কোণটা করে সেটাকে বৃত্তস্থ কোণ বলে, আর কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। মাথায় থাকবে। তাহলে প্রদত্ত এটা হলো। এবার আমরা কি করব, ওসিকে যুক্ত করা হলো। ঠিক আছে, ওসিকে যুক্ত করা হলো এবং ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ওসি বাহুটা যেটা আছে সেটাকে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বোঝা গেছে? এবার ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার পরে কি হলো বলো? দুটো ত্রিভুজ পেয়েছি। দেখো, একটা পেয়েছি এ সি ও কোণ বা এ সি ডি বলতে পারো একটা ত্রিভুজ, বা ও বলতে পারো। ঠিক আছে, অথবা আরেকটা ত্রিভুজ পেয়েছি বি ও সি বা বি সি ও। ঠিক আছে, দুটো ত্রিভুজ পেয়েছি এখানে। ঠিক আছে, এবার এই দুটো ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ কি পেলাম, এ সি ও এবং ত্রিভুজ বি সি ও। এই দুটো ত্রিভুজের মধ্যে, ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি কমন আছে দেখো। এখানে আমরা সর্বসমতার সূত্র ইউজ করব না, ঠিক আছে, বাট দেখো এখানে হচ্ছে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ওএটা আর ওসিটা কিন্তু সমান আছে। ওএ আর ওসি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি দেখছি ত্রিভুজ এ সি ওতে কী পাচ্ছি বলো, মানে বা এই ত্রিভুজটার থেকে কি পাচ্ছি, এই ত্রিভুজটার থেকে আমরা এটা পাচ্ছি যে এও সমান সমান ওসি, এইটা পাচ্ছি একটা। ঠিক আছে, এও সমান সমান ওসি। এবার যদি হচ্ছে দুটো বাহু সমান হয়, ঠিক আছে, দুটো বাহু যদি সমান হয়, ঠিক আছে, এবার তারা যদি একটা ত্রিভুজ গঠন করে তাহলে সেটা কি ত্রিভুজ হয়ে যায়? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের কি জানি আমরা বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। দেখো, যদি এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, ঠিক আছে, সেটা যে কোণটা
তার ফলে যেটা আমরা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, তার ফলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে সমদ্বিবাহু, মানে সমান বাহু সংলগ্ন কোণটা দুটো সমান হয়, আমরা জানি। বোঝা গেছে? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমান এটা সমান, বাট এটা সমান নয়। বোঝা গেছে? এটা সমান নয়, এটা সমান নয়। তাহলে এর ফলে যে আমরা ত্রিভুজটা পেলাম, তাদের যে কোণগুলো আছে এই দুটো কোণ কিন্তু সমান হবে। বোঝা গেছে? তাহলে এই দুটো কোণ সমান হওয়া মানে কি, কোন কোণটা সমান হচ্ছে আমাদের, একটা তো আমাদের এসি ও কোণটা সমান হচ্ছে, সমান সমান কার সাথে, সি এ ও এর সাথে। বোঝা গেছে? সি কোণটা আর এ কোণটা সমান। বোঝা গেছে? এই দুটো আমরা কোণ সমান পেলাম। বোঝা গেছে? এবার দেখো ওসিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে, ওসিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে, এটা কিন্তু বড় একটু, ঠিক আছে? সো ধৈর্য সহকারে তোমরা বুঝবে। দেখো এত দূর ক্লিয়ার হয়েছে, আই থিঙ্ক এত দূর ক্লিয়ার হয়ে গেছে। এবার ওসিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে কি হয়েছে, ওসিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে দেখো এইখানে একটা বর্ধিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে, বর্ধিষ্ঠ কোণ। ঠিক আছে? বর্ধিষ্ঠ কোণ একটা পাওয়া গেছে। কি কোণটা পাওয়া গেছে বলো? বর্ধিষ্ঠ কোণ, বর্ধিষ্ঠ কোণ একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে কোণ এডিসি কোণ। এডিসি কোণ হচ্ছে একটা বর্ধিষ্ঠ কোণ। এই বর্ধিষ্ঠ কোণটা কিন্তু আমরা জানি যে বর্ধিষ্ঠ কোণের কোণ সমান সমান অন্য যে অন্তস্থ কোণগুলো আছে তাদের সমষ্টির সঙ্গে সমান হয়, মানে বিপরীত। কিন্তু এইভাবে দেখো, এইরকম একটা যদি ত্রিভুজ আমরা আঁকি, ঠিক আছে, এইরকম যদি একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, তাহলে এই যে একটা কোণ আর এই একটা কোণ, এবার এইটা হচ্ছে আমাদের বর্ধিষ্ঠ কোণ। ঠিক আছে? এটা যদি আমাদের বর্ধিষ্ঠ কোণ হয়, তাহলে আমরা এই যে কোণটা সমান, বা এটাকে যদি আমি নাম দিই এ বি সি, ঠিক আছে, তাহলে সি কোণটা ইকুয়াল টু আমাদের হবে বি কোণ প্লাস প্লাস কিন্তু এ কোণ। ঠিক আছে? এরকম হয়, মানে যে কোনো বর্ধিষ্ঠ কোণ, কোনো একটা ত্রিভুজের যে কোনো বর্ধিষ্ঠ কোণ তার বিপরীত কোণ দুটির সমষ্টির সাথে সমান হয়, এইটা আর কি। বোঝা গেছে? তাহলে সমষ্টির সাথে সমান হয়। তাহলে দিস ইকুয়ালস টু আমি কি লিখতে পারি বলো তো, মানে ডি কোণটা সমান সমান আমি লিখতে পারি এই যে সি কোণটা আছে আর এই যে এ কোণটা আছে, এই দুটো কোণের সমষ্টি লিখতে পারি। তাহলে আমাদের এই যে যেটা কি পেলাম, এই যে কোণ এ সি ও প্লাস কোণ সি এ ও, এটা লিখতে পারলাম। বোঝা গেছে? বোঝা গেছে আই থিঙ্ক। এবার আমরা কি লিখবো বলো? ঠিক আছে, এইবারে যেটা জিনিসটা হচ্ছে, দেখো এইখানে হচ্ছে দুটো সমান দেওয়া আছে, এ সি ও কোণ সমান সমান সি এ ও কোণ। এখানে কিন্তু ও এর জায়গায় তোমরা ডিও করতে পারো, যে আমাদের প্রমাণে কিন্তু ডি আছে, অ্যাকচুয়ালি আমাদের ডিএই লেখা উচিত ছিল। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের ডিএই লেখা উচিত ছিল এখানে, যেহেতু দেখো এখানে ডি আছে, তার জন্য আমাদের এখানে ও এর জায়গায় ডিএই লেখা উচিত ছিল। বুঝা গেছে? এই যে এখানে ডি করে নাও, এগুলো ডি করে নাও। তাহলে এ সি ডি সমান সমান সি এ ডি। বোঝা গেছে? এবার হচ্ছে যদি এইরকম হয়, তাহলে দেখো এইটা সমান সমান এইটা আছে, তাহলে এইটা সমান সমান এইটা আছে, তাহলে এইটার মানটা আমি এখানে বসাবো, এইখানে। ঠিক আছে? যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, এ সি ডি প্লাস এ সি ডি প্লাস এই কোণটা এ সি ডি। তাহলে এখান থেকে কি পেলাম, 2AC পেয়েছি। এটা হচ্ছে আমি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে পেলাম, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো। বোঝা গেছে? এবার দেখো নেক্সট হচ্ছে তোমার এবার কোন ত্রিভুজটার ক্ষেত্রে আমি বিবেচনা করব, এবার যে ত্রিভুজটা পেয়েছি BCO বা BCD। বোঝা গেছে? এবার নেক্সট ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ BCD বা BCO যাই লেখো, ঠিক আছে, এই ত্রিভুজের থেকে পাই
কি পাবো বলো? সেম জিনিস পাবো, ঠিক আছে? ওইটাতে যেগুলো পেয়েছি সেগুলোই পাবো এখানেও। কি পাবো? এখানে হচ্ছে তোমার যে সি কোণটা আছে, এই সি কোণটা দেখো, এখানেও কিন্তু এই যে সি কোণ, সরি কোনখানে ছবিটা গেল আমাদের, দেখো এইখানে দেখো সি কোণটা, এই সি কোণটা আর এই বি কোণটা সমান হবে, ঠিক আছে? এই যে সি কোণটা আর বি কোণটা সমান হবে। কি করে সমান হচ্ছে? জি আর ও সি ইকুয়াল আছে। এখানেও লিখতে পারি আমরা, এখানে আমরা কি লিখতে পারি বলো? এখানে আমরা কি লিখতে পারি বলো? এখানে আমরা লিখতে পারি যেহেতু ওবি সমান সমান ওসি, ঠিক আছে? এটাও সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হলো। এবার সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়ে গেল তাহলে আমরা এখান থেকে যে কোণটা পাচ্ছি, দেখো প্রথমে কোন কোণটা পাবো? কোন কোণটা পাবো? প্রথমে বি কোণটা। বি কোণটা কীভাবে লিখবে? সিবিডি কোণ লিখতে পারো, ঠিক আছে? সমান সমান হয়ে যাবে তোমার বিসিডি কোণ, হয়ে গেল একই রকম জিনিস। এবার দুটো কোণ যখন সমান হয়ে গেল তাহলে ওডিটাকে যেহেতু বা ওসিটাকে আমি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে একটা বর্ধিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে। সেই বর্ধিষ্ঠ কোণটা কি? বর্ধিষ্ঠ কোণটা কি? বর্ধিষ্ঠ কোণ, বর্ধিষ্ঠ কোণ কি না বিডিসি। বিডিসি একটা বর্ধিষ্ঠ কোণ পেয়েছি। এবার বিডিসি বর্ধিষ্ঠ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়ে যায়, সিবিডি প্লাস বিসিডি। বোঝা গেছে? তাহলে এই যে সিবিডি এর মানটা আমি বসাবো, কেন বসাচ্ছি বলো তো? এর মানটা বারবার ধরে আমি, আমাদের দ্বিগুণ চাইছে, এই সি কোণটার দ্বিগুণ চেয়েছে, তাই তো? সেই জন্য আমি এটা বারবার বসাচ্ছি, এটা বসাচ্ছি। তাহলে এর মানটা আমি বসালে কি পাবো বলো? বিসিডি প্লাস এটাও বিসিডি। এবার কি হয়ে গেল? টু কোণ বিসিডি। বোঝা গেছে? বিসিডি। এইবারে দেখো এটাকে আমরা 2 নাম্বার দিব। এবারে ফ্রম 1 and 2 থেকে পাবো, বা 1 নাম্বার এবং 2 নাম্বারকে যোগ করে পাই। 1 নাম্বার এবং 2 নাম্বারকে আমি যদি যোগ করে দিই তাহলে কি পাবো বলো? 1 নাম্বারে আমরা কি পেয়েছিলাম আগে সেটা দেখে নাও। 1 নাম্বারে আমি পেয়েছিলাম কি না এডিসি কোণটা, এডিসি কোণ, এডিসি কোণ, আর এদিকে হচ্ছে প্লাস কি কোণটা পেলাম ডি সি কোণ সমান সমান কি হবে? সমান সমান কি হবে বলো? এখানে প্রথমে আছে 2 ইন্টু এসি ডি কোণ, 2 ইন্টু কোণ এসিডি প্লাস এখানে 2 ইন্টু কোণ বিসিডি। হয়ে গেল। এবার দেখো এখান থেকে কি পাবো? এখান থেকে দেখো একটা জিনিস দেখো, এডিসি কোণ আর এখানে হচ্ছে বিডিসি কোণ, দুটো যোগ করছি। ভালো করে ছবিটা দেখবে, ভালো করে ছবিটা দেখবে, কিন্তু ছবিটা ভালো করে দেখো। এডিসি কোণ মানে এই দিকের কোণটা, এই দিকের যে একটু কোণ আছে এইটা, প্লাস বিডিসি কোণ এই দিকের যে কোণটা আছে, এই দুটো কোণ আমি যদি যোগ করি তাহলে আলটিমেট তো আমার এই টোটাল কোণটা চলে আসবে ভাই, এই টোটাল কোণটা হয়ে যাবে তো, তাই না? এই দিকের একটুকু কোণ আর এই দিকের একটু কোণ, এই দুটো কোণ যদি আমি যোগ করে দিই তাহলে আমার এই টোটাল কোণটা, তাহলে টোটাল কোণটা আমরা কিভাবে লিখতে পারবো? এ ডি বি কোণ। দেখো নেক্সট যে অঙ্কটা আছে বা নেক্সট যে উপপাদ্যটা আছে সেটা 35 নম্বর উপপাদ্য। তাই কি বলা আছে এটাতে? বলছে যে একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশ মানে একটা বৃত্তের মধ্যে যতগুলো তুমি বৃত্তস্থ কোণ পাবে তাদের প্রত্যেকের মান সমান হবে। মানে এই যে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এইটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে তুমি যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবে, ঠিক আছে, যতগুলো বৃত্তস্থ কোণ আঁকো না কেন প্রত্যেকটা বৃত্তস্থ কোণের মানেই সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এম আই ক্লিয়ার? বোঝা গেছে? দেখো তাহলে আমাদেরকে প্রমাণটা কি করতে হবে? বাদবাকিগুলো তোমরা কিন্তু প্রদত্ত,
প্রমাণ করতে হবে এগুলো তোমরা লিখবে, আমি কিন্তু ওগুলো লিখছি না আর। ঠিক আছে, দেখো আমি এই পিডিএফের মধ্যে লিখে দিয়েছি, পিডিএফের মধ্যে আমি লিখে দিয়েছি সব। ঠিক আছে, এইখানে পেয়ে যাবে সব কিছু লেখা আছে। তার জন্য কিন্তু আমি তোমাদের বইটাই তুলে করে আমি এখানে দিয়ে দিয়েছি আর কি, বোঝা গেছে? তার জন্য আমি আর এগুলো লিখছি না আর কি, বোঝা গেছে? তোমরা এখান থেকে দেখতে পারো, আদারওয়াইজ বই থেকেও দেখতে পারো। ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা দেখে নিও, আমি আর এক্সট্রা কিছু করছি না, আমি ডাইরেক্ট প্রমাণ করছি। আমি প্রমাণটা জাস্ট বোঝাচ্ছি। অঙ্কনটা পর্যন্ত তোমরা নিজেরা করবে, অঙ্কন পর্যন্ত তোমরা নিজেরা করবে। ঠিক আছে, কিছু নেই, ABCD বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণেই হচ্ছে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে ABCD বৃত্তাংশ মানে ABC এবং D, এই বৃত্তাংশ মানে এই বৃত্তের মধ্যে যে সমস্ত বৃত্তস্থ কোণ পাওয়া যাবে, যেমন এইটা একটা বৃত্তস্থ কোণ, এইটা একটা বৃত্তস্থ কোণ, আরও যদি আঁকো তাহলে আঁকতে পারো একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, যতগুলো আমাদের বৃত্তস্থ কোণ পাওয়া যাবে প্রত্যেকটা কোণের মানেই কিন্তু এখানে সমান হবে বলছে। তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, যে মানে যতগুলো তুমি বৃত্তস্থ কোণ আঁকবে সবগুলোই সমান হবে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে, গিভেনে কি দেওয়া আছে বলছে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের সি কোণ আর ডি কোণ যে কোনো দুটি কোণ যেটা হচ্ছে তোমার ABDC বৃত্তাংশে অবস্থিত। বোঝা গেছে? তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস, আমাদেরকে প্রমাণ করতে হবে দিস। হ্যাঁ, অঙ্কন কি আছে, OA আর OBটাকে বিন্দুতে সরল রেখাংশ দ্বারা যুক্ত করা হলো। OA আর OB, এটা এইখানে OA আর OBটাকে যুক্ত করা হলো একটা সরল রেখাংশ দ্বারা। এম আই ক্লিয়ার তো? ওকে, দেখো এবার আমরা প্রমাণটা কি করব, দেখো। ঠিক আছে, প্রমাণটা কি করব দেখো। প্রমাণে কিছুটা দেওয়া আছে, APB বৃত্তচাপের দ্বারা গঠিত, AOB কেন্দ্রস্থ কোণ এবং ACB আর ADB হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এইগুলো প্রমাণ করতে হবে। দেখো প্রমাণটা দেখো, প্রমাণটা কিভাবে হবে আমাদের, ভেরি ইজি। মন দিয়ে দেখবে, মন দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করো। দেখো খুব কিন্তু ইজি আছে। কি বলছে যে দেখো APB একটা বৃত্তচাপ, এই APB বৃত্তচাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ হলো ACB আর একটা হলো ADB বা BDA, দুটো বৃত্তস্থ কোণ। তাহলে APB বৃত্তচাপের দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ C কোণ আর D কোণ। ঠিক আছে, ওটা লিখবে যে APB বৃত্তচাপের দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ হচ্ছে, আমরা কি পাচ্ছি, ACB এবং কোণ BDA, দুটো কোণ পেয়েছি। ঠিক আছে, এই দুটো কোণ পেয়েছি। এবার আমাদের যেটা এইটা আর এটা যোগ করে দিয়েছি, তাই তো, এটা আর এটা যোগ করে দিয়েছি। ঠিক আছে, এবার ও থেকে OA আর OBটা আমি যুক্ত করলাম, OA আর OB যুক্ত করেছি। ঠিক আছে, OA আর OBটা যুক্ত করেছি, এটা অঙ্কনে লেখা আছে দেখি। এবার দেখো আগের যে থিওরেমটা ছিল বা উপপাদ্যটা ছিল, সেখানে আমরা কি পড়লাম বলো তো, আমরা পড়লাম যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণটা তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ক্লিয়ার? তাহলে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো, বা একটা এই যে এই ত্রিভুজটা বা এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ ধরে নাও। ঠিক আছে, বা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বিবেচনা করো না, ABC ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখো কি পাচ্ছি বলো তো, আমরা পাচ্ছি দুটো কোণ পাচ্ছি। একটা কি এখানে লিখতে পারবো, আমরা এটা ডিরেক্ট লিখতে পারবো, AOB সমান সমান আমি লিখতে পারবো, কি লিখতে পারবো বলো তো, 2 × AC
বি, এটা আমি কিন্তু ডিরেক্ট লিখতে পারবো এখান থেকে। একই রকমভাবে এই বৃত্তস্থ কোণটার জন্য আমি একই রকমভাবে লিখতে পারবো যে এ ও বি সমান সমান 2 ইন্টু এ ডি বি, এটাকে 2 নম্বর দিলাম। বোঝা গেছে? এ ও বি সমান সমান এইটা, আর এ ও বি সমান সমান এইটা। বোঝা গেছে? বোঝা গেছে? এবার তো আমাদের হয়ে গেল সব। 1 নাম্বার থেকে কি পাচ্ছি দেখো, দুটোরই কিন্তু মান এইটা, ঠিক আছে? তাহলে এই যে এ ও বি কোণ, এ ও বি কোণের মানটা তুমি এইখানে যদি বসিয়ে দাও তাহলে আমি কি পাবো? অতএব এইখান থেকে যেটা পাচ্ছি সেটা 2 এ সি বি কোণ সমান সমান 2 এ ডি বি কোণ। এই 2 আর এই 2 কেটে দিলে কি পাবো না এ সি বি কোণ সমান সমান এ ডি বি কোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সি কোণটা আর ডি কোণটা সমান, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। কিছু আছে এটাতে? প্রমাণটাতে কিছু নেই ভাই, ঠিক আছে? প্রমাণটাতে কিছু নেই, জাস্ট আগের থিওরেমটা আমরা ইউজ করে ডিরেক্টলি এটা লিখতে পারবো। কিছু লেখারই দরকার নেই, ডাইরেক্ট আমি এটা লিখতে পারবো এই দুটো, ঠিক আছে? লিখতে পারো যে ওটা হচ্ছে বা এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে সেখান থেকে আমরা কি পাবো না এ ও বি সমান সমান 2 ইন্টু কোণ এ সি বি, এটা লিখতে পারবো ডাইরেক্ট, ঠিক আছে? এবার দুটোর থেকে আমরা কি পাবো? এটা পাবো। এখান থেকে আমরা দুটো কোণ সমান বলে দিতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো নেক্সট দেখো, নেক্সট বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রমাণ করতে বলেছে। এটা একটা ছবিটা একটু আবছা হয়ে গেছে, দেখো অর্ধবৃত্তস্থ কোণ তোমার সমকোণ বলেছে। ঠিক আছে, মানে এই যে কোণটা এটা হচ্ছে তোমার সমকোণ, অর্ধবৃত্ত। এটা অর্ধবৃত্ত, যদি একটা বৃত্ত ধরে নাও, অর্ধেকটা আছে, অর্ধেকটা বৃত্ত। এবার ওই অর্ধেকটা বৃত্তের মধ্যে কি, অর্ধেকটা বৃত্তের মধ্যে এই যে কোণটা পেয়েছে, এই যে সি কোণটা, এই সি কোণটা কি বৃত্তস্থ কোণ, তো বৃত্তের উপরে অবস্থিত কোণকে আমরা বৃত্তস্থ কোণ বলি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বাদ বাকিগুলো তোমরা লিখবে প্রদত্ত হ্যান ত্যান যা সমস্ত কিছু দেওয়া আছে, প্রমাণ করতে হবে দিস এই সি কোণটা এক সমকোণ, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে বাদ বাকিগুলো তোমরা লিখবে। এবার প্রমাণটা দেখো, প্রমাণটা কি করবে দেখো, এইগুলো তোমরা লিখতে পারো। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি হচ্ছে বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা যেটা আমি আগে বললাম, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে তোমার এটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ। বোঝা গেছে? তাহলে ওই যে আগের কনসেপ্টটা তুমি ইউজ করে লিখতে পারো। দেখো কি লিখবে, প্রথমে হচ্ছে দেখো এপিবি বৃত্তচাপ, একটা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, ঠিক আছে? এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, লিখতে পারো এটা ভাষাটা, দ্বারা গঠিত ও হলো বা ও কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এবং এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তচাপ দ্বারা গঠিত কি সি কোণটা, এ সি বি কোণ হলো সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে কি করব বলো, এইবারে আমরা যেটা পেয়েছিলাম
আমাদের এ ও বি কোণ সমান সমান 2 ইন্টু এ সি বি কোণ। আগের থিওরেমটাই আমি কনসেপ্টে কাজে লাগালাম, ঠিক আছে, আগের থিওরেমের কনসেপ্টটাই আমি কাজে লাগালাম। এবার যেহেতু আমাদের কোণ এ ও বিটা, এ ও বি কোণ একটি সরল কোণ, সরল কোণ মানে কি, ঠিক আছে, সরল কোণ মানে হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে, একটা সরল রেখা দ্বারা যে কোণটা উৎপন্ন করেছে সেটাকে বলা হয় সরল কোণ। মানে এইটা, এই দিকে বলতে পারো, এই দিকেরটা সরল কোণ, ঠিক আছে, এই কোণটা তাহলে সরল কোণ। তাহলে সরল কোণ সমান সমান কত, এ ও বি সমান সমান তার জন্য 2 সমকোণ, 2 সমকোণ। তো ভাই সরল কোণ মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে টোটালটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে কত 2 সমকোণ। এবার 2 সমকোণ যদি হয়ে যায় তাহলে এই যে এর জায়গায় আমি 2 সমকোণ বসাবো, অতএব কি এ সি বি সমান সমান 2 সমকোণ, ঠিক আছে। এবার এই 2 আর এই 2 যদি কেটে দেওয়া হয় তাহলে কোণ এ সি বি কোণটা সমান সমান কত হবে 1 সমকোণ। কি এটা জটিল ছিল কি, কিছু জটিল ছিল? জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই, প্রুভড, প্রমাণিত, বোঝা গেছে? একদম ইজি, একদম ইজি, সব বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে, ডাইরেক্ট কিন্তু যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু মুখস্থ হবে না, তোমাদের কিছু কিছু পয়েন্টগুলো মনে রাখতে হবে। দেখো, একটা তুমি ফার্স্ট এডটা যখন মনে রাখছো, ফার্স্ট এর কনসেপ্টটাই হচ্ছে সবগুলো হয়ে যাচ্ছে, তাই না? ফার্স্ট এর কনসেপ্টটা কাজে লাগিয়ে সবগুলো হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট যেটা বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সবগুলো হচ্ছে সম্পূরক কোণ, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক কোণ, বোঝা গেছে? ওটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বাদ বাকিগুলো তোমরা লিখবে প্রদত্ত যেটা দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে। সম্পূরক কোণ মানে হচ্ছে দুটো যোগ করলে 180 ডিগ্রি আসতে হবে, দুটো যোগ করলে, দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি আসবে, সেটাই হচ্ছে তোমার সম্পূরক কোণ, বোঝা গেছে? দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা ওই দুটো কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলতে পারি। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস। এবার আমাদের কর্ণগুলো টানতে হলো, ঠিক আছে, এটা অঙ্কনে লিখবে যে আমরা এসি আর বিডি কর্ণ দুটো অঙ্কন করলাম, এসি আর বিডি কর্ণ অঙ্কন করলাম। এবার প্রমাণটা দেখো, প্রমাণটাতে আসো, ঠিক আছে। প্রমাণটাতে কি আসবে বলো? সেম কনসেপ্ট কিন্তু কাজে লাগাবো, এখানেও কিন্তু সেম কনসেপ্ট কাজে লাগাবো। দেখে নিতে পারো প্রথমে দেখো, এটা দেখে নাও। প্রথমে কোণ এডিবি কোণ যেটা আছে, এই যে এ ডি বি কোণ, প্রথমে এই যে কোণটা আছে তোমার, এই কোণটা, কালার চেঞ্জ করছি, দাঁড়াও, এই দেখো, এই যে কোণটা পাচ্ছি, এই কোণটা, ঠিক আছে। প্রথমে এই কোণটা আমাদের সমান সমান কোন কোণটা বলো তো? এই কোণটা সমান সমান আমাদের এই কোণটা। कैसे हुआ? হ্যাঁ, কি করে হলো? এর আগের থিওরেমটাতে আমরা কি পড়লাম? এর আগের থিওরেমে পড়লাম কোনো একটা বৃত্তের মধ্যে সমস্ত বৃত্তস্থ কোণেই সমান হয়, সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়। এর আগের একটা থিওরেমে আমি পড়লাম, তার আগেরটাতে, তাই তো? তার আগেরটাতে আমি পড়লাম যে কোনো একটা বৃত্তের মধ্যে সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়, তার জন্য এই কোণটার সাথে এই কোণটা সমান আসছে। দেখো, হলো বৃত্তাংশ কোণ। এবার আবার আমরা লিখতে পারবো যে এই যে কোণটা, দেখো কোন কোণটা না, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। দাঁড়াও, কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখো, এই কোণটার সাথে এই যে কোণটা, এই কোণটার সাথে আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা সমান। কি করে? এটাও তো একটা বৃত্তস্থ কোণ ভাই, এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ,
তাই না? এবার এইরকম 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 ছবিটা এঁকেছি, এইরকম প্রথমে আঁকলাম, এরকম এরকম, তারপরে এরকম আর এরকম, এই উপরের দাগটা নেই, ঠিক আছে। এবার এই দুটো যখন নিচ্ছিলাম, এই কোণটা আর এই কোণটা, তখন কোণটা ছিল এরকম 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 ছবিটা আঁকছিলাম, এবার এরকম আর এরকম ছিল, এই উপরের দাগটা ছিল না তখন। এভাবে ইমাজিন করো, তাহলেই হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল এখানে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো তো? এটা হচ্ছে বৃত্তাংশ কোণ। এবার দেখো এ এ ডি আর সি কোণ, এ ডি আর সি, এই দুটো কোণ আমাকে বেরো। এ ডি সি কোণটা কী লিখতে পারি আমি? এ ডি সি কোণটা লিখতে পারি এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা, তাই না ভাই? এই কোণটা প্লাস এই কোণটা সমান সমানে তো এ ডি সি কোণ। দেখো এদিকে ডি কোণটা আর এদিকে হচ্ছে বিডিসি কোণ, বিডিসি কোণ, আর এদিকে হচ্ছে এ ডি বি কোণ, ঠিক আছে, দুটো যোগ। এবার দেখো এইখান থেকে যে একটা সমান আছে, এই কারণে আমি এইটার জায়গায়, এই যে এডিবি এর জায়গায়, এডিবি কোন দিকে, সরি এডিবি বিডিসি, হ্যাঁ এই যে কি হচ্ছে এটা, দেখো এডিবি এর জায়গায়, এডিবি এর জায়গায় আমি মানটা বসাচ্ছি, এডিবি এর জায়গায় আমি মানটা বসাচ্ছি এসিবি, আর বিডিসি এর জায়গায় আমি মানটা বসাচ্ছি, দেখো বিডিসি এর জায়গায় আমি মানটা বসাচ্ছি বিএসি। বোঝা গেছে? মান বসালাম। এইবারে যেটা হচ্ছে, তাহলে আমি পেয়ে গেলাম এডিসি কোণটা, মানে এই টোটাল কোণটা পেয়ে গেলাম। এবার এ বি সি কোণ, এই কোণটা আমি যদি যোগ করি এটার সাথে, এইটার সাথে এইটার সাথে যদি যোগ করি দুটা কোণ, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এডিসি কোণ, এই কোণটা প্লাস যদি এ বি সি কোণ করা হয়, তাহলে এটা আমার দুই সমকোণ আসতে হবে তো, তাহলে আমি পরস্পর সম্পূরক বলতে পারবো, তাই না? তাহলে আমি পরস্পর সম্পূরক বলতে পারবো। তাহলে আমি এই কোণটা আমি পেয়েছি, এবার এই কোণটা আমি যোগ করছি এর সাথে, তাহলে এই কোণটা আমি পেয়েছি, এই কোণটা যোগ করলাম, তাহলে যোগ করে দেওয়ার ফলে কি আসছে দেখো, দেখো এ সি বি কোণ চলে আসছে, আর বি এ সি কোণ আর এ বি সি কোণ, মানে কি, মানে এ বি সি কোণ, মানে এ বি সি কোণ এই টোটাল কোণটা প্লাস এ বি এ সি কোণ এই কোণটা প্লাস বি সি এ কোণ বা এ সি বি কোণ এই কোণটা। তাহলে কোনো একটা ত্রিভুজ, এইটা ধরো একটা ত্রিভুজ ধরে নাও, এইটা একটা ত্রিভুজ ধরে নাও, কোনো একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের সমষ্টি কি হয়, তিনটা কোণের সমষ্টি দেওয়া আছে, দেখো কোনো একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের সমষ্টি কি লিখতে পারি আমরা, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে দুই সমকোণ, 180 ডিগ্রি মানে দুই সমকোণ, ঠিক আছে। কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বোঝা গেছে? তাহলে দুই সমকোণ আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে দেখো এডিসি কোণ আর এবিসি কোণ সমান সমান দুই সমকোণ, বোঝা গেছে? সমান সমান দুই সমকোণ। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এইটা, দেখো দুই সমকোণ হলো। তাহলে অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে বিএডি প্লাস বিসিডি সমান সমান দুই সমকোণ। তাহলে প্রমাণিত হয়ে গেল। অনুরূপভাবে মানে একই রকমভাবে এটাও প্রমাণ করতে পারি আমরা, একটা প্রমাণ করে দিলাম এটা, তাহলে অনুরূপভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের হয়ে গেল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, হয়ে গেল এটা। এবারে দেখো নেক্সট যে থিওরেমটা আছে আমাদের 40 নম্বরে কি থিওরেমটা আছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, মানে বলতে চাইছে কি, অ্যাকচুয়ালি বলতে চাইছে যে বৃত্তের কোনো একটা যদি স্পর্শক নেওয়া হয়, ঠিক আছে, বৃত্তের এইটা একটা বৃত্ত, এবার এর একটা স্পর্শক, ঠিক আছে, এর একটা স্পর্শক, ঠিক আছে, কোনো একটা বৃত্তের একটা স্পর্শক যদি নেওয়া হয়, তাহলে ওই স্পর্শকের উপর বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যে সরল রেখাটা, সেটা ওই স্পর্শকের উপর লম্ব হবে। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বোঝা গেছে? স্পর্শকের উপর লম্ব হবে। ক্লিয়ার?
তাহলে কি লিখবে? প্রথমে প্রথমে তোমরা প্রদত্ততে লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি যে কোনো একটা স্পর্শক, ঠিক আছে, বুঝা গেছে, এবং ওপি হচ্ছে এবি স্পর্শকের উপর লম্ব, বোঝা গেছে। এইটা হচ্ছে তোমাদের প্রদত্ততে লিখতে হবে। এবার কি এবার কি এবার আমাদের যেটা আছে তোমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণটা যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রমাণ কি করতে হবে? আমাদের প্রমাণটা করতে হবে যে ওপিটা যেটা ওপিটা লম্ব কার উপরে? এবির উপরে। এটাই প্রমাণ করতে হবে। মানে দেখো কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে এই স্পর্শকটা আর ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেটা বৃত্তের ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী বা কেন্দ্র বিন্দুগামী ব্যাসার্ধ বলতে পারো, সেটা হচ্ছে তোমার পরস্পর সমান হবে দুটো। এবার অঙ্কনে আমরা কি লিখবো? অঙ্কনে আমরা একটা জিনিস এঁকেছি, দেখো এবি স্পর্শকের উপর পি ছাড়া কিউ যে কোনো একটা বিন্দু নিয়েছি, ঠিক আছে, এবার ও আর কিউকে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। অঙ্কনে এটা লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি স্পর্শক ছাড়া এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া কিউ যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, এবং ও কিউকে যুক্ত করা হলো। এর ফলে কি হলো? এর ফলে ও কিউ সরল রেখাংশটা বা ও কিউ সরল রেখাংশটা সেটা ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেছে। এবার আমাদের আসছে তোমার প্রমাণটা আমরা কিভাবে করব, ঠিক আছে। এখানে আমাদেরকে কি মাথায় রাখতে হবে প্রমাণ করার জন্য? প্রমাণ করতে গেলে দেখো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, লম্ব দূরত্ব মানে হচ্ছে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। লম্ব দূরত্ব মানে কি? সব থেকে তোমার শর্টেস্ট ডিস্টেন্স, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো ও কিউ যেটা আছে, সরি ও আর যেটা ও আরটা লেস দেন, যেহেতু পি বিন্দু ছাড়া, ঠিক আছে, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে যদি তুমি লম্ব টানো ওই কেন্দ্র থেকে, ঠিক আছে, কেন্দ্র থেকে সরল রেখা যদি টানো সেটা কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত হবে, হামেশাই কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত হবে, ঠিক আছে। এবার যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধ থেকে কিন্তু ওই পুরো সরল রেখাটা বড় হবে, তাই না? যেখানেই তুমি বিন্দু নাও না কেন, একমাত্র এই পি বিন্দুটা বাদ দিয়ে, পি বিন্দুটা বৃত্তের একদম উপরটাতে অবস্থিত, তাই তো। এবার পি বিন্দুটা বাদ দিয়ে তুমি যেখানেই একটা বিন্দু নাও না কেন এবং সেটা কেন্দ্র থেকে একটা লাইন টানো, সেটা কিন্তু বৃত্তের বাইরেই ওই পয়েন্টটা অবস্থিত হবে, সব সময় বৃত্তের বাইরে ওই পয়েন্টটা থাকবে। ক্লিয়ার? এবার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ও কিউটা ও আর এর থেকে বড়, তাহলে ও আর লেস দেন ও কিউ, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, ও আর লেস দেন ও কিউ, বোঝা গেছে। তাহলে এইটা লেখা মানে কি? এইখান থেকে আবার আমরা এটাও লিখতে পারি, অতএব এইটা যখন আমি লিখতে পারলাম তাহলে অতএব আমি লিখতে পারবো না ওপি লেস দেন ও কিউ, এটাও লিখতে পারবো কি না বলো? লিখতে তো পারবো না। কেন? তার কারণ হচ্ছে ও আর সমান সমান ওপি, তো একই বৃত্তের ব্যাসার্ধ দুটো, ও আর সমান সমান ওপি, কেননা একই বৃত্তের তো দুটো ব্যাসার্ধ, তাই না? হলো এটা। এবার দেখো কি হচ্ছে কেসটা। এবার যেহেতু এখানে দেখো, যেহেতু পি বিন্দুটা হচ্ছে তোমার স্পর্শক, পি বিন্দুতে স্পর্শকটা ছেদ করেছে আর কি, স্পর্শক এবি স্পর্শকটা যেহেতু পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওপিটা হচ্ছে তোমার একদম শর্টেস্ট ডিস্টেন্স। এই যে স্পর্শকের উপর এই পি বাদ দিয়ে, পি বিন্দুটা বাদ দিয়ে অন্য যে কোনো বিন্দু তুমি নাও না কেন, সেটা তোমার কি হবে? ও কিউর থেকে কিন্তু মানে ছোট, মানে ওপির থেকে মানে ব্যাসার্ধটার থেকে ছোট হবে, বোঝা গেছে। একমাত্র লম্ব ডিস্টেন্সটা যেটা পাবো সেটাই কিন্তু স্পর্শকের উপর অবস্থিত হবে, যেটা হচ্ছে এর সাথে সমান হবে, এই ওপির সাথে সমান হবে, বোঝা গেছে। শর্টেস্ট ডিস্টেন্স একমাত্র হচ্ছে লম্ব যে ডিস্টেন্সটা, যেটা হচ্ছে তোমার পি বিন্দুতে ছেদ করেছে, সেই পয়েন্টটাই হচ্ছে একমাত্র
এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হবে। ঠিক আছে, তাহলে অতএব এখান থেকে তুমি ডিরেক্ট লিখতে পারো ওপিটা লম্ব এবি। ঠিক আছে, দেখো তোমাদের ওইটাই লেখা আছে ওইরকম। দেখো কি লেখা আছে, দেখো কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি পর্যন্ত যত সরলরেখা অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। আবার ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব, তাই না? ক্ষুদ্রতম দূরত্বই তো লম্ব দূরত্ব। তাহলে সুতরাং ওপি সমান সমান এবি হয়ে গেল প্রমাণ। ঠিক আছে, এইখান থেকে আমরা এটা লিখতে পারলাম। এবার এটা লেখার পরে এটা লিখলাম। ঠিক আছে, যেহেতু ও আর সমান সমান ওপি, তাই তো, তাহলে সেখান থেকে আমরা পেলাম ওপি লেস দেন ও কিউ। তাহলে কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, এই কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যতই সরল রেখাংশ অঙ্কন করা যাক না কেন, ঠিক আছে, এই ও থেকে এই সরল রেখাটা এবি সরল রেখার উপর যতই তুমি লম্ব অঙ্কন করো বা যতই সরল রেখা অঙ্কন করো, ঠিক আছে, তাদের মধ্যে ওপিটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হবে। আর ক্ষুদ্রতম দূরত্বই আমরা জানি যে লম্ব দূরত্ব, তাই তো, তাহলে সেখান থেকে প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? আর এগুলো উপরের গুলো তোমরা নিজেদের মতো করে লিখে নেবে। কি লিখছে বলছো, এবি এর উপর স্পর্শক পি ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, বললাম তো আমি একটু আগে। সুতরাং ও কি হচ্ছে, বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে, মনে করি আর বিন্দুতে ছেদ করেছে, বললাম সব। ঠিক আছে, তাহলে এইভাবে লিখবে তোমরা। ক্লিয়ার? দেখো এবার নেক্সট দেখো, খুব ইজি জিনিস। ঠিক আছে, তোমরা শুধুমাত্র এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা মনে রাখবে, এইখানটা থেকে এতটা, এইখানটার থেকে এতটা যদি তোমরা লিখে দিতে পারো তাহলে তোমাদের পুরো ইয়েটা হয়ে গেল, পুরো থিওরেমটাই হয়ে গেল। বোঝা গেছে? বাদ বাকিগুলো তো ভাষা। বোঝা গেছে? বাদ বাকিগুলো ভাষা, ভাষাটাও তোমরা নিজেদের মতো লিখতে পারো। দেখো এবার নেক্সট কি বলা আছে, নেক্সট বলছে, নেক্সট যেটা বলা আছে, বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। মানে বলতে চাইছে এই যে এপি যে সরল রেখাটা, এপি সরল রেখাটা আর বিপি সরল রেখাটা দুটো সমান হবে আর কি। এপি সমান সমান বিপি, ঠিক আছে, এপি সমান সমান বিপি হবে। আর এই যে পিটা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, এই কোণটা যত হবে এই দিকের কোণটাও ততই হবে। বোঝা গেছে? মানে দুটো সমান কোণ উৎপন্ন করবে বলছে, এটাই। ক্লিয়ার? তো দেখো আমরা এটা কিভাবে করব। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব, এটা কিন্তু আমরা সর্বসমতার সূত্র অনুসারে করব কিন্তু। ঠিক আছে, সর্বসমতার সূত্র অনুসারে করব। বোঝা গেছে? দুটো জিনিস প্রমাণ করতে হবে এখানে। দেখো পিএ পিএ সমান সমান পিবি, আর একটা হচ্ছে তোমার পিও এ সমান সমান পিও বি। এই দুটো জিনিস আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, দেখো সর্বসম ত্রিভুজ আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে। বোঝা গেছে? দেখো কি করব আমরা, এটা কি করব, দেখো প্রমাণ। এখানে যেটা জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা দেখো প্রমাণটা। বাদবাকিগুলো তো তোমরা লিখতে পারবে। বাদবাকিগুলো কি প্রদত্ততে কি দেওয়া আছে, প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো, ও কেন্দ্রীয় বৃত্তের এপি আর বিপি হলো যে কোনো দুটো স্পর্শক। ঠিক আছে, এবং তাদের স্পর্শ বিন্দুগুলো হলো এ আর বি। বোঝা গেছে? এবং একটি সরল রেখা ওপি যুক্ত করার ফলে, ঠিক আছে, দুটো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। বোঝা গেছে? দেখো বলাই আছে এখানে দুটো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে। এবার কেন্দ্রস্থ কোণগুলো সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি। বোঝা গেছে? তাহলে দেখো কি লিখবো এখানে আমরা। প্রথমত হচ্ছে এপি আর বিপি হচ্ছে যেহেতু দুটো স্পর্শক, এপি আর বিপি দুটি স্পর্শক, তো এপি আর বিপি, এপি এবং বিপি হলো এখানে দুটো স্পর্শক, এপি আর বিপি দুটি স্পর্শক। এবার দুটি স্পর্শক হওয়ার জন্য দেখো এই যে ও এটা দুটি স্পর্শক তো এরা। এবার আর অঙ্কনটা কি, অঙ্কন টঙ্কন সব করা হয়ে গেছে।
এই যে এই দুটো যোগ করা হয়েছে, ঠিক আছে। এবার অঙ্কনে তোমরা OA আর OBটা যোগ করেছে। এবার কি হয়েছে দেখো, দুটি স্পর্শক। এবার দুটি স্পর্শকের উপর OA এবং OB লম্ব, OA আর OBটা লম্ব, তাহলে OA আর OBটা লম্ব, তার সাথে সাথে OA সমান সমান OBও বটে। এর ফলে দুটো ত্রিভুজ পেয়েছি আমি, ঠিক আছে। এই একটা ত্রিভুজ মানে AOP একটা ত্রিভুজ, আর একটা BOP একটি ত্রিভুজ, দুটো ত্রিভুজ পেয়েছি এখানে, বোঝা গেছে, দুটো ত্রিভুজ পেয়েছি। তাহলে যেহেতু AO এবং OBটা হচ্ছে লম্ব, এর আগে তো প্রমাণ করলাম যে কোনো স্পর্শকের উপর যে স্পর্শ বিন্দুগামী যে সরল রেখাটা অঙ্কন করব কেন্দ্র থেকে, সেটা হচ্ছে লম্ব হবে স্পর্শকের উপর। তাহলে ওইটাই কনসেপ্ট আমি কাজে লাগাচ্ছি এখানে, তাহলে লম্ব তো। এবার যখন লম্ব হয়ে গেল এটা, এবং তার সাথে সাথে এই দুটো সমান, কি করে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তো একই বৃত্তের আমরা ব্যাসার্ধ লিখতে পারি। এবার নেক্সট আবার কি লিখবো বলো তো, তিনটা কন্ডিশন আমাদেরকে দেখাতে হবে, তিনটা কন্ডিশন দেখাতে হবে, ঠিক আছে। তিনটা কন্ডিশন কি, একটা হলো, এবার দেখো, একটা হলো, এবার কি করব, এবার যে কোণটা আমরা পাচ্ছি, দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। এবার দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে PAO কোণটা সমান সমান হয়ে যাবে PBO কোণ, ঠিক আছে, PBO কোণ, বোঝা গেছে, দুটোই সমান সমান এক সমকোণ, মানে হচ্ছে এক সমকোণ। এই দুটো ভালো করে দেখবে, এক সমকোণ, সমকোণ, ঠিক আছে, হলো, দুটোই সমান। আর একটা জিনিস আছে, OP সমান, OP হলো সাধারণ বাহু, OP হলো সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে OPটা হচ্ছে আমাদের এখানে সাধারণ বাহু। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেলাম AOP, অতএব এখান থেকে লিখতে পারি ত্রিভুজ AOP সর্বসম ত্রিভুজ BOP। এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেল। এবার যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাহলে এক নম্বরে আমরা কি প্রমাণ করতে পারি, এক নম্বরে আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজের অনুরূপ অংশ, মানে অনুরূপ বাহুটা, এই বাহুটা আর এই দিকের যে বাহুটা আছে তারাও সমান। তাহলে কি লিখতে পারি, AP সমান সমান BP। কি লিখবে এখানে, এখানে লিখবে সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের, আর এটা হচ্ছে তোমার কি, এটা এটা তোমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোথেনিউস সাইড থেকে আমরা এটা বলতে পারলাম আর কি, যেটা সর্বসম। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, ত্রিভুজের অনুরূপ অংশ, অংশ, বোঝা গেছে এইটা। এবার নেক্সট 2 নম্বরে কি লিখতে পারবে, ডাইরেক্ট 2 নম্বরেও আমরা এটা লিখতে পারবো যে এই যে কোণটা আছে, এই কোণটা সমান সমান এই কোণটা, কোণ BOP সমান সমান কোণ AOP। এটাও হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। ক্লিয়ার? তাহলে কি এটা ইজি ছিল তো, খুব সহজ জিনিস, ঠিক আছে। এইটুকু জিনিসটা শুধু মনে রাখলেই হয়ে যাবে, বোঝা গেছে, এইটুকু জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এবারে নেক্সট যেটা আছে আমাদের, নেক্সট যে থিওরেমটা আছে সেটা দেখো, 42 নম্বর থিওরেমটাতে বলছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। মানে বলছে যে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, ঠিক আছে, এবার বলছে যে ওই বৃত্ত দুটির সংযোজক সরল, মানে কেন্দ্র দুটির যে সংযোজক সরলরেখাংশ আছে, কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশটা হচ্ছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি, এই যে স্পর্শ বিন্দুটি,
এটা হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, মানে বৃত্ত দুটির কেন্দ্র থেকে যে সরল রেখাংশটা আমি যুক্ত করব তার উপরে অবস্থিত হবে এই পি বিন্দুটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে এটা দেখাতে হবে যে এপি আর বিটা সমরেখ, মানে একই সরলরেখায় আছে। যদি এটা ধরো বি হয়, এইটা যদি এ হয়, এর উপরে থাকা মানে কি এখানে তাহলে পিটাকে থাকতে হবে। তাহলে কি সমরেখ মানে হচ্ছে একই সরলরেখার উপরে তিনটা বিন্দু আছে, তাহলে সেটাকেই আমরা তো সমরেখ বলি, তাই না? যদি একটি সরলরেখার উপরে তিনটা বিন্দু থাকে তাহলে সেটাকে আমরা সমরেখ বলি। তাহলে এখানে হচ্ছে আমাদেরকে প্রমাণ ওইটাই করতে হবে যে বিন্দু তিনটা সমরেখ বিন্দু, অর্থাৎ তিনটা বিন্দু একই সরলরেখার উপরে আছে। এম আই ক্লিয়ার? ওকে, দেখো এবার নেক্সট দেখো এখানে অঙ্কনটা কি করা হয়েছে। অঙ্কনটা হচ্ছে এইটা যুক্ত করা হয়েছে, এইটা যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এপি আর বিপি যোগ করা হয়েছে। ঠিক আছে, এবার প্রমাণটা দেখো, প্রমাণ। ঠিক আছে, প্রমাণটা আমাদেরকে দেখতে হবে। প্রমাণটা কি করব বলো তো, আমাদের কি দেওয়া আছে প্রমাণে? অঙ্কন হয়ে গেছে, এবার প্রমাণ। ভালো করে যদি ছবিটা দেখো তাহলে দেখতে পাবে। দেখো এখানে যেখানে মানে এই যে দুটা বিন্দু মানে দুটো বৃত্ত যেখানে স্পর্শ করেছে একে অপরকে, সেখানে একটা স্পর্শক পাওয়া গেছে এসটি। ঠিক আছে, মনে করি যে ওই স্পর্শকটা হচ্ছে এসটি, বোঝা গেছে? তাহলে দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করার ফলে একটা স্পর্শক পাওয়া গেছে এসটি, বোঝা গেছে? এসটি। এবার যেহেতু এইটা কেন্দ্রবিন্দুগামী লম্ব, ঠিক আছে, কেন্দ্রবিন্দুগামী একটা লম্ব সরল রেখাংশ হচ্ছে স্পর্শকের উপর লম্বভাবে অবস্থিত হয় তো, তাই না? এটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী একটা সরল রেখাংশ, সেটা স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো তো, এখান থেকে আমি এটা দেখো এক লাইনের অঙ্ক, এখান থেকে আমরা লিখতে পারবো পি এ যেটা, সেটা লম্ব কার উপরে, এসটির উপরে। অনুরূপভাবে আমরা এইটার ক্ষেত্রেও লিখতে পারবো তো, এটা যেহেতু দুটারই স্পর্শক হচ্ছে এসটি, তাই তো, এসটি হচ্ছে স্পর্শক, পি বিন্দুতে স্পর্শ করেছে দুটো বৃত্তকেই, তাহলে আমরা এটাও লিখতে পারবো। আবার এটা হচ্ছে এক নাম্বার। আবার দেখো এটা লিখতে পারবো বিপি, বিপিটাও হচ্ছে তোমার লম্ব হয়ে গেল এসটির উপরে। ঠিক আছে, আবার দেখো একটা জিনিস, যদি কোনো দুটো সরল রেখাংশ, ঠিক আছে, যদি কোনো দুটি সরল রেখাংশ একটা সরল রেখাংশের উপর লম্ব হয়, একটা সরল রেখাংশের উপর লম্ব হয়, ঠিক আছে, একটাই বিন্দুতে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো নি যে এই যে পিএ আর বিপি, ঠিক আছে, পিএ আর বিপি একই সরল রেখায় অবস্থিত। কি লেখা যাবে কি না? একই সরল রেখায় অবস্থিত। যদি আমি বলছি যে দুটো, একটা এসটি, এইটা ধরো এসটি, এবার এই বিন্দুটা পি বিন্দু, এবার এই পি বিন্দুতে আমি বলছি যে দুটো সরল রেখাংশই লম্ব, এই দিকের থেকে একটা লম্ব আসছে, আবার এই দিকের থেকেও একটা লম্ব। লম্বালম্বি আমি কনসেপ্টটা আগের যে থিওরেমগুলো পড়লাম সেখানে আমরা বুঝলাম তো, যে কোনো স্পর্শকের উপর কেন্দ্রবিন্দুগামী যদি কোনো সরল রেখা টানা হয় তাহলে সেটা হচ্ছে স্পর্শকের উপর লম্ব হবে। ওই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, তাই না? তাহলে এখানে হচ্ছে এই বৃত্তটার যে এই বৃত্তটার যে কেন্দ্রবিন্দুগামী সরল রেখাটা এপিটা, সেটাও হচ্ছে এসটির উপরে লম্ব, আবার পি বিন্দুতেই লম্ব। একই রকম ভাবে এইটা হচ্ছে এই বৃত্তটার যে কেন্দ্রবিন্দুগামী সরল রেখাটা বিপিটা, সেটাও কিন্তু এসটির উপর লম্ব, আবার পি বিন্দুতেই লম্ব আর কি, এসটির উপর। বোঝা গেছে? তাহলে এই দুটো জিনিস থেকে আমরা কি বলতে পারবো? এই দুটো জিনিস থেকে আমরা বলতে পারবো যে এই বিপি, ঠিক আছে, বিপি আর এপি একই সরল রেখায় অবস্থিত। বিপি আর এপি একই সরল রেখায় অবস্থিত। কেন? তার কারণ হচ্ছে এখানে যদি বিটা হয়, এটা হচ্ছে পি, এইটা হচ্ছে এ যদি হয়, তাহলে তো একই সরল রেখায় অবস্থিত ভাই সাহেব। একটা পয়েন্টে যদি সবাই হয়, লম্ব হয়, তাহলে কি একই সরল রেখায় তো অবস্থিত।
তাই না? তাহলে আমি লিখতে পারছি PA এবং এখান থেকে BP একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত, তাই না? এবার একই যদি সরলরেখায় অবস্থিত হয় তাহলে PAB সমরেখ। বা এইটাও বলতে পারো যে এইটা হচ্ছে পুরো লম্বটা হচ্ছে ABটা হচ্ছে একটাই সরল রেখা, বা APB হচ্ছে একটা সরল রেখা, বোঝা গেছে? তাহলে হচ্ছে PABটা একটাই সরল রেখার উপর অবস্থিত বা সমরেখ, এটা হয়ে গেল কেস। দেখো এটাই লেখা আছে এখানে, কি আছে দেখো, এ কেন্দ্রীয় বলছে এ হলো এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্তটি পরস্পর পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে একদম। তাহলে পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, সাধারণ স্পর্শকটা এসটি ধরে নিয়েছি। এবার সাধারণ স্পর্শকটা এসটি হলো, ঠিক আছে, যেটা হচ্ছে বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে, মানে বৃত্ত দুটিকে আর কি। এবার এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী যে কোনো একটা ব্যাসার্ধ বটে, তাহলে এপিটা হচ্ছে লম্ব হয়ে যাবে কেসটির উপরে। একই রকমভাবে যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার জন্য আবার হচ্ছে বিপিটা হচ্ছে লম্ব হয়ে যাবে কেসটির উপর, ঠিক আছে? তাহলে এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, ঠিক আছে, একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব বলছে, তাহলে এপি আর বিপি একই সরলরেখায় অবস্থিত, তাই না? এপি আর বিপিটা একই সরলরেখায় অবস্থিত। এবার অর্থাৎ এপি আর বি হচ্ছে তোমার সমরেখ বলতে পারবো আমরা। বোঝা গেছে? সব তো বললাম, ক্লিয়ার? খুব ইজি, কিছু কিছু জিনিস মাথায় রাখলেই হবে। বোঝা গেছে? এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো তোমাদেরকে একটু দেখে রাখলেই হচ্ছে আর কি। ভাষাগুলো কি, ভাষাগুলো তোমাদের তো মুখস্থ করতে হবে, বা তোমরা ভাষা মানে কি, ভাষা তো নিজের বলতে জানতে হবে না, ওটা আবার মুখস্থ করানোর কি আছে, তাই না? এবার তুমি বইয়ের ভাষাটা নাও লিখতে পারো, তুমি নিজের মতোও লিখতে পারো, ওটা সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কিরকম লিখবে, কিরকম না লিখবে। মেন জিনিসগুলো এইটা, এই জিনিসগুলো তোমাকে দেখাতেই হবে, এই জিনিসগুলো কি করে হচ্ছে সেইগুলো দেখাতেই হবে তোমাদেরকে, ঠিক আছে? কেন? হ্যাঁ, এই কেন্দ্রের ভিতরে এসটি স্পর্শক, এইগুলো তো আগের কনসেপ্টগুলো না, আগের যে থিওরেমগুলো ছিল সেখানের এইগুলো বটে, এই দুটো জিনিস। ওকে, চলো এবার নেক্সট দেখো। দেখো নেক্সট যে আছে উপপাদ্যটা, সেটা হচ্ছে তোমার যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। মানে বলতে চাইছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, এবার ওই সমকোণী ত্রিভুজের এই সমকোণটার থেকে যদি আমি একটা লম্ব টানা হয় অতিভুজের উপর, ঠিক আছে, তার ফলে যে দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে তারা এই মূল ত্রিভুজটার সাথে সদৃশ, পৃথক পৃথকভাবে। এইটা এই বড় ত্রিভুজটার সাথে সদৃশ হবে, এইটাও বড় ত্রিভুজটার সাথে সদৃশ হবে, ঠিক আছে, এবং এরা নিজেরাও সদৃশ হবে। তিনটা জিনিস প্রমাণ করতে হবে, বোঝা গেছে? দেখো এখানে তিনটা জিনিস প্রমাণ করতে হবে, এইটা, এইটা আর এইটা, বোঝা গেছে? দেখো এবিসি সমকোণী একটা ত্রিভুজ, যার এ কোণটা সমকোণ বটে, আর এ কোণের সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসির উপর একটা লম্ব অঙ্কন করা হলো এডি। এর ফলে তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এইটা, এইটা আর একটা পুরো গোটাটা। তাহলে প্রথমে হচ্ছে এইটার সাথে এই পুরো গোটাটা সদৃশ হতে হবে ডিবিএ, দেখো ডিবিএ, তার সাথে এবিসি, এবিসি এইটা পরস্পর সদৃশ, 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ হচ্ছে ডিএসি, ডিএসি এর সাথে এবিসি সদৃশ হতে হবে। 3 নম্বর হতে হবে ডিবিএ আর এডিসি, ডিবিএ আর এডিসি এরাও পরস্পরকে সদৃশ হতে হবে। এম আই ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই হচ্ছে সদৃশ। সদৃশ হওয়ার জন্য কিন্তু সেই সর্বসমর যেরকম কন্ডিশন লাগে না, ওই রকমই আমাদেরকে কন্ডিশন লাগাতে হবে আর কি, কিছু কিছু জিনিস। সদৃশ কোণী ত্রিভুজ মানে, সদৃশ কোণী মানে হচ্ছে দুটোতে হচ্ছে কোণগুলো যদি আমি সমান দেখাতে পারি, সব কোণগুলোই
ঠিক আছে, তাহলে সেটাকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলবো। দুটো ত্রিভুজ আছে, ওই দুটো ত্রিভুজের মধ্যে কোণগুলো যদি আমি সমান দেখিয়ে দিতে পারি তাহলে সেটাকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলে দিতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে করব এটা। দেখো প্রথমে 1 নাম্বার যে প্রমাণটা আছে আমাদের, 1 নাম্বারে কি প্রমাণটা করতে হয় আমাদের, এইটার সাথে এই পুরো গোটাটা। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কোনটা কমন পাচ্ছি বলো তো? দেখো একটা সমকোণ পাচ্ছি। ঠিক আছে, দেখো 1 নম্বরে পাচ্ছি আমরা এ ডি বি কোণ সমান সমান বড় ত্রিভুজটার ক্ষেত্রে বি এ সি কোণ। কেন? এক সমকোণ 90 ডিগ্রি, দুটাই এক সমকোণ দুটো। ঠিক আছে, এবার দেখো আর একটা জিনিস আমরা পাচ্ছি এখান থেকে, এটা 1 নাম্বার হলো। আবার কি পাবো দেখো, আবার দেখো এই যে বি কোণটা, ঠিক আছে, ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও বি কোণটা যা আছে আর বড় ত্রিভুজটার ক্ষেত্রেও বি কোণটা সেমই আছে। ঠিক আছে, দেখো বি কোণটা এ বি ডি সমান সমান কি এ বি সি, তাই না? কমন কোণ তো এটা, দুটো ত্রিভুজের মধ্যে কমন কোণ। ঠিক আছে, কমন কোণ, একই কোণ। এই ত্রিভুজটার মধ্যেও এই কোণটা আছে, এই ত্রিভুজটার মধ্যেও এই কোণটা আছে, তাহলে কমন কোণ হয়ে গেল, হলো এটা। আবার অবশিষ্ট অংশ কি আছে? আবার অবশিষ্ট যে অংশটা আছে, অবশিষ্ট কি আছে? অবশিষ্ট 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 একটা কোণ আছে। দেখো কোনটা আছে বলো তো? এই যে এই কোণটা, এই কোণটার সাথে। তাহলে আমরা অনায়াসে অবশিষ্ট অংশ লিখে দিতে পারি এইভাবে, অবশিষ্ট অংশ এই কোণটা মানে বি এ ডি কোণ সমান সমান এ সি বি কোণ, অবশিষ্ট অংশ এটা প্রমাণ। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো যে ত্রিভুজ বিডিএ বা সরি এ ডি এ বি ডি, ঠিক আছে, ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ। বোঝা গেছে? সদৃশ কোণী ত্রিভুজ বোঝা গেছে। আবার আবার কি পাবো? আবার একটা জিনিস দেখো, আবার যেটা 2 নম্বর ত্রিভুজটা ছিল, আবার 2 নম্বর ত্রিভুজটা কি আছে? ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি। এর মধ্যে কি পাচ্ছি? এর মধ্যেও দেখো সেম জিনিস পাবো, এ ডি সি কোণ সমান সমান বি এ সি কোণ সমান সমান 90 ডিগ্রি বলতে পারো। একই রকম ভাবে আর একটা কোণ কমন আছে। কোনটা কমন আছে বলো তো? আর একটা কোণ এখানে কমন আছে, যেটা হচ্ছে তোমার সি কোণটা। ঠিক আছে, তাহলে দেখো এ সি ডি কোণ সমান সমান এ সি বি কোণ, কমন কোণ আর কি, বোঝা গেছে। আর অবশিষ্ট কোণ যেটা আছে আমাদের, অবশিষ্ট কোণটা অটোমেটিক সমান হবে। তাহলে কোনটা অবশিষ্ট কোণ। একটা জিনিস মাথায় রাখবে, অবশিষ্ট কোণ কেন সমান হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো দূর তো সমান হয়েই যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপরটাও তো সমানই হবে না, অপরটা সমানই হবে। ঠিক আছে, যা তাহলে এদের মধ্যে অবশিষ্ট কোণটা থাকছে এই যে এইদিকের কোণটা, কোণটা ডি এ সি কোণ সমান সমান এদিকে তোমার থাকছে পুরো কোণটার কি বি কোণটা, তাই তো রে, এ বি সি কোণ। বোঝা গেছে? তাহলে
হয়ে গেল। অতএব বলতে পারি এখান থেকে কি বলতে পারবো আমরা, আমরা এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ কোণী ত্রিভুজ। ওকে, এবার দেখো যেহেতু এইটা এইটার সাথে পরস্পর সদৃশ, আবার এইটা এইটার সাথে পরস্পর সদৃশ, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডিসি পরস্পর সদৃশ, ওটা আর প্রমাণ করার দরকার নেই। বোঝা গেছে? বোঝা গেছে? এইটা আমাদের হয়ে গেল। দেখে নাও এবারে আমাদের কি আসছিল। দেখো এখানে কিছুই বলা নেই, দেখো এখানে বলছে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে হচ্ছে, দেখো প্রথমে আমি বললাম ডি আর এ কোণটা 90 ডিগ্রি, তার জন্য সমান। আবার দেখো এটার বি কোণ আর এটার বি কোণটা একই কমন কোণ বটে, ঠিক আছে, তার জন্য সমান। আর সুতরাং অবশিষ্ট অংশটা যেটা আছে এ কোণ আর এদিকে সি কোণ, এদিকে বি এ ডি কোণ যেটা, এই কোণটা আর এদিকে হচ্ছে সি কোণটাও সমান। তাহলে এই দুটো হয়ে গেল তোমার সদৃশ কোণী ত্রিভুজ। আর সদৃশ কোণী হচ্ছে, তাহলে এরা পরস্পর সদৃশ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আবার যেটা আছে এই দুটো ত্রিভুজের মধ্যে করব, একই জিনিস আমরা এখানে দেখছি, একই জিনিস। তাহলে অবশিষ্ট কোণ দিস, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, দিস দুটো সদৃশ কোণী ত্রিভুজ। এবার সদৃশ কোণী ত্রিভুজ যখন হয়ে গেল তখন তারা হচ্ছে তোর সদৃশ হয়ে গেল তোমার। ঠিক আছে, এবার সদৃশ যখন হয়ে গেল তারা কিন্তু পরস্পর সদৃশ। যখন দেখো এটা 2 নম্বর হয়ে গেল, এবার যখন এই দুটো পরস্পর সদৃশ, মানে এইটা আর এইটা, মানে এর সাথে এর সদৃশ এবং এর সাথে এর পরস্পর সদৃশ, তাহলে আবার এইখান থেকে এর সাথে এর পরস্পর সদৃশ, আচ্ছা আচ্ছা এরা পরস্পর সদৃশ, তাহলে আবার এর সাথে এর পরস্পর সদৃশ হলে তাহলে এই দুটো পরস্পর সদৃশ হয়ে যাবে 3 নম্বর। মানে বলতে চাইছে এইটা ত্রিভুজটা এর সাথে পরস্পর সদৃশ, আবার এই ত্রিভুজটা এটার সাথে পরস্পর সদৃশ, মানে একই জিনিসের সাথে তো পরস্পর সদৃশ হচ্ছে না, একই ত্রিভুজের সাথে পরস্পর সদৃশ হচ্ছে, তাহলে তারাও নিজেরাও পরস্পর সদৃশই হবে। বোঝা গেছে? এখানে এটাই বলতে চাইছে, আর কিছু না। ক্লিয়ার? খুব ইজি জিনিস, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন, তো অঙ্ক তো অঙ্কর মতোই, ঠিক আছে, থিওরেম কিছু নেই নাই এখানে। ওকে, দেখো এবার নেক্সট দেখো, নেক্সট দেখো পিথাগোরাসের উপপাদ্য দেওয়া আছে। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, বাট ওই সমস্ত উপপাদ্যগুলো এইটা ইম্পর্টেন্ট, এটা যেটা এখন করালাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, হ্যাঁ এই ত্রিভুজ মানে এই উপপাদ্যগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট আসতেও পারে আর কি। ঠিক আছে, বলা তো যাবে না আসবে না, এরকম বলা যায় না, আসতেও পারে। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্যে কি বলা আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে। মানে যেটা তোমার পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে সেইটাই আর কি। বলছে যে যদি এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার যে ক্ষেত্রফলটা হবে এই দুটো বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে, ঠিক আছে, তাদের যে ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে এই অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। বোঝা গেছে? এখানে দুটো জিনিস আমরা একসাথে প্রমাণ করব, এইটা আর এইটা। তাহলে কি দেখো, এবিসি যে কোনো একটা সমকোণ ত্রিভুজ যার এ কোণটা সমকোণ বটে প্রমাণ করতে হবে দিস, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মানে পিথাগোরাসের যে সূত্রটা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আঁকা অঙ্কনটায় কি এঁকেছি আমি, এ সমকৌণিক বিন্দু থেকে, ঠিক আছে, এ হচ্ছে একটা সমকৌণিক বিন্দু, সেখান থেকে অতিভুজের উপর এডি একটা লম্ব অঙ্কন করেছে যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এইটা হচ্ছে আমাদের ভাষা। ঠিক আছে, এবার আমাদের প্রমাণটা আসল আছে। প্রমাণটাতে আমরা কি করব, দেখো প্রমাণটা কিন্তু খুব ইজি আছে, দেখতে পারো। দেখো প্রমাণটাতে কিছুই নেই তেমন। দেখো এর ফলে আমাদের দুটো ত্রিভুজ পাওয়া গেছে। ঠিক আছে, এই যে এডিটা যখন আমরা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে, তার ফলে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি এখানে। বোঝা গেছে? দুটো ত্রিভুজ পেয়েছি। আচ্ছা, তাহলে দেখো ত্রিভুজ
এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি। এর মধ্যে একটা জিনিস দেখো, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো এখানে লেখা আছে, একটা জিনিস লিখতে পারি, এরা হচ্ছে তোমার সদৃশকোণী ত্রিভুজ বটে। সদৃশকোণী ত্রিভুজ আমরা কি করে বলতে পারছি বলো তো? আগের যে থিওরেমটা সেখান থেকে আমরা বলতে পারছি এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে তোমার সদৃশকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। কি করে বললাম? যে আগের যে থিওরেমটা আমরা আলোচনা করলাম, দেখো আগের যে থিওরেমটা সেখানে তো ওইটাই ছিল, যদি আমি সমকৌণিক বিন্দু থেকে কোনো একটা সরল রেখা টানি তাহলে সেটা ফলে যে দুটো ত্রিভুজ পাবো তারা পরস্পর কি হবে? সদৃশকোণী ত্রিভুজ হবে। বোঝা গেছে? সদৃশকোণী ত্রিভুজ হবে। এবার সদৃশকোণী যখন ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ যখন হয়ে গেল, ঠিক আছে, তখন আমরা এখান থেকে এটা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো না। দেখো একটা জিনিস, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলছি, বড়টার ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার লম্ব, এইটা হচ্ছে তোমার ভূমি, আর এই দিকেরটা হচ্ছে তোমার অতিভুজ। এইটা তো সমকোণ, এটা সমকোণ 90 ডিগ্রি, এই টোটালটা, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, পুরোটা 90 ডিগ্রি। কিন্তু ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার একটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর প্রথম বড় ত্রিভুজটার সাথে সদৃশ্য হবে, ঠিক আছে, বড় ত্রিভুজটার সাথেও সদৃশ হবে। বুঝা গেছে? আমি তাহলে প্রথমে বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখছি। দেখো এটা কাটো, এই ত্রিভুজটা এবং এ বি সি ত্রিভুজ পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। ঠিক আছে, পরস্পর সদৃশ হলো। এবার দেখো, এবার কি করব আমরা? এবার দেখো আমরা একটা জিনিস করতে পারি আমরা, যেহেতু সদৃশ বটে এই ত্রিভুজটা আর এই পুরো ত্রিভুজটা যেহেতু সদৃশ বটে, তাহলে আমি এটা তোমার কি, এটা তোমার লম্ব, আর এইটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এইটা তোমার অতিভুজ। এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা কোন কোণটার সাথে আমাদের সমান হবে বলো তো? এই কোণটার সাথে। ঠিক আছে, না না না, ওই কোণটার সাথে কেন? দেখো আমরা এটা লিখছি, দেখো এবার বুঝতে পারবে। দেখো এই কোণটা কোন কোণটার সাথে সমান হবে? এই কোণটা মানে কি, আমি লিখছি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই অতিভুজ মানে কোনটা? বিসি। ঠিক আছে, সমান 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 সমান। এবার আরেকটা জিনিস লিখব, এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে এই ত্রিভুজটা পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার লম্ব কোনটা? আমার লম্ব হচ্ছে তোমার এই যে বিডি। ঠিক আছে, আমি এই কোণটা বিবেচনা করছি। দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, যেহেতু সদৃশ কোণের ত্রিভুজ তার জন্য এই কোণটার সাথে এই কোণটা সমান। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কোণটা যদি আমি নিই এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এইটা আমার অতিভুজ হয়ে গেল, এইটা ভূমি, এইটা লম্ব। তাহলে দিস লম্ব কি বিডি, বিডিটা লম্ব ডিভাইডেড বাই এবি, দিস অতিভুজ। মানে এখানে আমি ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট ইউজ করছি, ত্রিকোণমিতির কনসেপ্ট ইউজ করছি। মানে যদি আমরা সাইন থিটা নিচ্ছি, দুটোরেই সাইন থিটা নিচ্ছি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এইটারও হচ্ছে তোমার সাইন থিটা নিচ্ছি লম্ব বাই অতিভুজ, এইটারও হচ্ছে তোমার সাইন থিটা নিচ্ছি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দুটোই হচ্ছে আমি সাইন থিটা নিলাম। বোঝা গেছে? তাহলে এইটার থেকে আমি ক্যালকুলেশন করে কি লিখতে পারবো? দেখো এবি তার স্কোয়ার সমান সমান
এ বি তার স্কোয়ার সমান সমান আমি লিখতে পারছি বিসি ইন্টু বিডি, লিখতে পারলাম। এটাকে তুমি 1 নম্বর দাও। ক্লিয়ার? আবার একই রকমভাবে ত্রিভুজ, এই ত্রিভুজটার সাথে পুরো বড় ত্রিভুজটা, তাহলে ওই ত্রিভুজটার সাথে আমি যদি পুরো বড় ত্রিভুজটা নিই তাহলে কি আবার 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 তুমি নাও এই ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি। ক্লিয়ার? তাহলে ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি, এদের মধ্যে থেকে আমাদের কোন কোনটা সমান বলো, কোন কোনটা আমরা সমান পাচ্ছি? এইটার সাথে এই যে এই কোণটা আছে, এই কোণটার সাথে আমাদের এই দিকের কোণটা কিন্তু সমান। এই দিকের কোণটা, এই কোণটার সাথে এই দিকের কোণটা আমাদের সমান ছিল, তাই না? আগের থিওরেমটা রিয়েলাইজ করো। আগের থিওরেমটায় কি ছিল? যখন আমরা সদৃশকোণী ত্রিভুজ প্রমাণ করছিলাম তখন আমরা দেখিয়েছিলাম এইটার সাথে 90 ডিগ্রি এই টোটালটা বড়টার, তাই না? আর এইটা হচ্ছে তোমার কমন কোণ ছিল, ছোটটাতেও ছিল বড়টাতেও ছিল। তখন এইটার সাথে আমাদের কোনটা কমন ছিল? এই কোণটা কমন হয়ে যাচ্ছিল, ঠিক আছে? আর এই ত্রিভুজটার সাথে যখন নিচ্ছিলাম তখন এইটার সাথে এইটা কমন ছিল, মানে সমান ছিল, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা নিচ্ছি, যখন এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা নিচ্ছি তখন দেখো এই ত্রিভুজটার সাথে এই কোণটার সাথে এই কোণটা আমরা পরে অবশিষ্ট অংশ বলে বা অবশিষ্ট কোণ বলে লিখেছিলাম, সেটাও সমান করেছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এইটা বি কোণটা, তাই তো? বড় ত্রিভুজটার ক্ষেত্রে বি কোণটা, কালার চেঞ্জ করি নাকি? কালার চেঞ্জ করে দেখো, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই বি কোণটা, আর নেক্সট হচ্ছে এইটার সাথে এইটা, ঠিক আছে, সমান। তাহলে দেখো বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা যদি হয় তাহলে এইটা তোমার ভূমি হয়ে গেল, আর এটা তোমার হয়ে গেল কি, লম্ব, আর এটা তোমার অতিভুজ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? লম্ব বাই অতিভুজ এসি বাই বিসি, ঠিক আছে, হলো সমান সমান এই কোণটা। এবার এই কোণটা ছোট ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এই কোণটা যদি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে হয় তাহলে কোণটা লম্ব হয়ে গেল, এইটা লম্ব হয়ে গেল, আর এটা ভূমি হয়ে গেল, আর এটা আমাদের অতিভুজ। ক্লিয়ার? তাহলে লম্ব কোণটা আমাদের হচ্ছে ডিসি বাই অতিভুজ, অতিভুজ কোণটা এসি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখান থেকে আমরা কি পাবো, এ সি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু ডিসি, হলো। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা কি করব বলো? এবার আমরা দেখো এবার আমরা কি করব, সরি সরি দেখো এবার আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বারকে যোগ করব, ঠিক আছে? এবার হচ্ছে 1 নাম্বার প্লাস 2 নম্বর করে পাই, ঠিক আছে? 1 নাম্বার প্লাস 2 নম্বর করে আমরা কি পাবো, 1 নাম্বার প্লাস 2 নম্বর যদি আমরা করি তাহলে আলটিমেট আমরা কি পাবো বলো তো? দেখো এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান, দেখো এ বি স্কোয়ারের মান কত, বিসি ইন্টু বিডি, ঠিক আছে, বিসি ইন্টু বিডি প্লাস, এবার এ সি স্কোয়ারের মান কত, বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি। তাহলে এবার কি করব, দেখো এখান থেকেও বিসি আর এখান থেকেও বিসি কমন নিচ্ছি, তাহলে বিসি যদি আমি কমন নিই তাহলে কি থাকবে, বিডি প্লাস ডিসি, হলো। এবার দেখো বিসি, এবার দেখো এই পোর্শনটা, এইটা বিডি প্লাস ডিসি সমান সমান কি ছিল, বিডি প্লাস ডিসি সমান সমান কি, দেখো বিডি প্লাস ডিসি সমান সমান তো আলটিমেট বিসি, এই তাই না, সমান সমান কি আমাদের বিসি, হলো তো বিসি, মানে আমাদের হচ্ছে বিডি প্লাস ডিসি সমান সমান আলটিমেট বিসি। তাহলে এখান থেকে এই টোটালটার জায়গায় আমি কি লিখতে পারি, বিসি লিখতে পারি, তাহলে সমান সমান কি হয়ে গেল, বিসি তার স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার?
খুব ইজি ছিল না? দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, প্রমাণ, তাই তো? খুব ইজি। ওকে, দেখো এবার নেক্সট দেখো, এটাই লাস্ট থিওরেম, পিথাগোরাসের উপপাদ্যের লাস্ট থিওরেম, 50 নাম্বার থিওরেম। বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। প্রথম বাহুর যে বিপরীত কোণটা পাবো সেটা সমকোণ হবে। বলছে কি যে কোনো ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই, অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে বলছে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, মানে এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে তোমার সমকোণ বা 90 ডিগ্রি হবে, এটাই প্রমাণ করতে বলছে। এর বিপরীত যে কোণটা সেটা হচ্ছে তোমার সমকোণ হবে, সেটা প্রমাণ করতে বলছে। অঙ্কনে কিন্তু আমি টোটাল এই ত্রিভুজটা কিন্তু অঙ্কন করেছি অঙ্কনে, ঠিক আছে? আমাদের এটা গিভেন দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে, কি প্রদত্ত দেওয়া আছে এবিসি যে কোনো একটা ত্রিভুজ এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হবে, এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে। দ্যাট ইজ এইটা বলে লিখতে পারো এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? এবার প্রমাণ করতে হবে কি না এই যে সি কোণটা, এই সি কোণটা আমাদের এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? সি কোণটা এক সমকোণ সেটা প্রমাণ করতে হবে। দেখো এবার অঙ্কনে কি, অঙ্কনে হচ্ছে এই যে পুরো কোণটা আমি এইটার অনুরূপ একটা কোণ এঁকে নিয়েছি, মানে ত্রিভুজ এঁকে নিয়েছি আর কি। মানে আমি ডি এফ আর ই বা ডিই এফ একটা কোণ ত্রিভুজ এঁকেছি, যেটা হচ্ছে তোমার ডিএফটা হচ্ছে তোমার এসির সাথে সমান আর বিসিটা হচ্ছে তোমার ইএফ এর সাথে সমান, ঠিক আছে? ইএফ এর সাথে সমান করেছি আর এটা হচ্ছে তোমার এসি এর সাথে সমান করেছি ডিএফটা, বোঝা গেছে? আর ডি আর ই যুক্ত করে দিয়েছি পরস্পরের সাথে, এইটা আমি অঙ্কন করেছি এখানে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবার দেখো এইখান থেকে যে সূত্রটা আমাদের এখানে এখনই বের করলাম, সেই সূত্রটার থেকে আমরা কি লিখতে পারি বলো তো? ওই সূত্রটা দেখো এবি স্কোয়ার সমান সমান ছিল এসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? এটা ছিল। এবার দেখো এসির সাথে সমান করে আমি ডিএফ এঁকেছি, ঠিক আছে? তাহলে ডিএফ এর স্কোয়ার আমি করতে পারি প্লাস এফ আর ই বা ইএফ এঁকেছি আমি সি বির সাথে সমান করে, তাই তো? এফ ই এঁকেছি আমি সি বির সাথে সমান করে, তাহলে ডিএফ প্লাস এফ ই তার স্কোয়ার। এবার দেখো এই টোটালটা সমান কি ডিই তার স্কোয়ার, তাহলে ডিই তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এবি সমান সমান ডিই পাই গেলাম, ডিই পেলাম, তাই তো? ডিই পেলাম, ঠিক আছে? এইটা পেলাম এখান থেকে, বোঝা গেছে? এখান থেকে তাহলে তখন এইটা পেলাম। এখন যখন আমি এইটা পেয়ে গেলাম, মানে এইটা আর এইটার সাথে দুটোই সমান, ঠিক আছে? এইটা আর এইটা দুটোই সমান, ঠিক আছে? দুটো যখন সমান হয়ে গেল তখন দেখো দুটো ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ঠিক আছে? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে তিনটা জিনিস কমন আছে, যেটা হচ্ছে এইটা সমান এইটা হয়ে গেল। আবার এসি সমান সমান আমাদের ছিল কি না ডিএফ, আবার তোমার হচ্ছে বিসি সমান সমান ছিল ইএফ। তাহলে এই যে দুটো ত্রিভুজ, এইটা আর এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেল বা সর্বসম হয়ে গেল। সদৃশকোণী নয়, সদৃশকোণী কোণ নয়, এখানে কোণটা আমরা সমান করিনি, এখানে আমরা বাহু করেছি সমান, তাই না? কোণগুলো যদি সমান করতাম তাহলে আমরা সদৃশকোণী বলতাম, সদৃশকোণী নয়, বাহুগুলো যেহেতু আমরা সমান করেছি তাহলে এখানে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারলাম এটা। ওকে, তাহলে তিনটা কন্ডিশন এখানে স্যাটিসফাই করে গেল, তাহলে এটা হচ্ছে তোমার সর্বসম ত্রিভুজ। এবার সর্বসম ত্রিভুজ যখন হয়ে গেল তখন এই যে এই কোণটা ডি এফ আর ই কোণ, ডি এফ আর ই কোণটা সমান সমান কি হবে? সমান সমান হয়ে যাবে এই দিকের যে এ সি আর বি কোণের সাথে সমান হয়ে যাবে, সমান সমান এ সি আর বি কোণের সাথে সমান, বা এসি বি কোণটা সমান, বোঝা গেছে? দেখো এদিকে করে দিচ্ছি, এ সি বি কোণটা সমান হয়ে যাবে, মানে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে,
মানে কোণ এ সি বি সমান সমান হয়ে যাবে কোণ ডি এফ ই। ঠিক আছে, এইটা হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে। এবার এইটাকে দেখো আমি সমকোণ এঁকেই ছিলাম, সমকোণী ত্রিভুজ বলে এঁকেই ছিলাম। ঠিক আছে, দিস সমান সমান এক সমকোণ। পরের লাইনে, ঠিক আছে, পরের লাইনে এটা এক সমকোণ করলাম। এবার এক সমকোণ যখন করে দিলাম তখন এইটা তো আমার এক সমকোণ ছিলই না। দেখো এইটা আমি বলিনি যে আমার সি কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা সি কোণটা হচ্ছে তোমার সমকোণ, এটা আমি বলিনি। বাট আমি এইটার বলেছিলাম, এই ত্রিভুজটা আমি যেহেতু এঁকেছিলাম তার জন্য আমি এই ত্রিভুজটাই বলেছিলাম যে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো সিবি এর সমান করে এফ ই সরল রেখাংশ অঙ্কন করলাম, এফ ই বাহুর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নিলাম। লম্ব অঙ্কন করা মানে কি সমকোণেই তো অঙ্কন করলাম, তাই না? এবং ডি এ ই বিন্দুতে যোগ করলাম। বোঝা গেছে? সরল রেখাংশের লম্ব অঙ্কন করেছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে সমান সমান এক সমকোণ হয়ে গেল। যেহেতু দেখো ডি এফটা লম্ব, এখানে দেখো ডি এফটা লম্ব আমাদের, ঠিক আছে, ডি এফটা লম্ব। ডি এফটা যেহেতু আমাদের এখানে ডি এফটা লম্ব ই এফ এর উপর, ঠিক আছে, ডি এফটা লম্ব যেহেতু ই এফ এর উপর, তার জন্য এটা আমি লিখতে পারছি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখলাম যে পুরোটা সমান। দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। ঠিক আছে, যদি এইগুলো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, এটা বোঝা গেল তো? এটা ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে এটা হলো তোমাদের এক সমকোণ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এই যে কোণটা পেলাম, এই টোটাল যে কোণটা, ঠিক আছে, তোমাদের এই যে কোণ, এইটা কোণটা এ সি বি সমান সমান এক সমকোণ। প্রমাণিত। বুঝা গেছে? মানে এটা আমাদের লম্ব যেহেতু ছিল, দেখো এটা আমাদের কিন্তু এক সমকোণ এই কারণে লিখতে পারছি, তার কারণ হচ্ছে আমার ডিএফটা লম্ব কার উপরে? ইএফ এর উপরে। ডিএফটা লম্ব ইএফ এর উপরে, তার জন্য আমি এক সমকোণ